গল্প পরিযান। লেখনীতে ঈশিতা রহমান, সানজিদা সিমরান। অন্তিম পর্ব। নারীর সৌন্দর্য থাকা যেন কোন পাপ, যেমনটা ফুলের থাকে। ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে, কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয়ে স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পে নেয়। সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায়। মনটা সবাই দেখতে চায় না, আর না মায় জোড়ায়। নাইম সেই মায় বোধ হয় জোড়াতে পারেনি, কারণ না দেখে কোন মেয়ের মায় জড়ানো যায় কি না তা নাইমের জানা নেই। আগে এই পরীকে সচোখে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। কতই না ফোন দিয়ে এঁটেছিল সে, কিন্তু আজ সেই পরী তারই ঘরে অবস্থান করছে, কিন্তু তার ইচ্ছা করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাইমের কেন জানি অস্বস্তিকর লাগছে সবকিছু। হাসপাতালেও পরীর সামনে সে যায়নি, বাসায় আনার সময়ও থাকেনি। মোট কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সব সময় পরীকে দেখাশোনা করার জন্য। নিজ ঘরে বসে ছটফট করছে পরী। শাইরের জন্য তার চিন্তা হচ্ছে। নূরনগর গেলে আফতাব যদি শাইরের কোন ক্ষতি করে দেয়। আফতাব তো চেয়েছিল শাইরকে হত্যা করতে। একথা ভেবে পরী অস্বস্তি অনুভব করছে। বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে। তার বীভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে, তাই এই চেহারা আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এইরকম অবস্থা দেখে বলে, কি হইছে আপা? আপনের কিছু লাগবো? পরী বিড়বিড় করে বলতে লাগলো, আমি থাকবো না এখানে। আমি নূরনগর যাব। মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পদে গিয়ে খবরটা নাইমকে জানাতেই সে ছুটে এল। নাইম পরীর মুখোমুখি দাঁড়াতে সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়ালো, বলল, কেন এত উত্তেজিত হচ্ছেন পরী? আপনার শরীর এখন ভালো নয়। আমি থাকবো না এখানে। আমাকে যেতে হবে। ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা বেশ লাগলো নাইমের। সে হাসল, কিছু হবে না। শাইর খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি কথা কম বলুন, না হলে আপনারই ক্ষতি হবে। মৃদু চিৎকার করে পড়ি, না, আমাকে যেতেই হবে। না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দেবে ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগর নিয়ে চলুন। পড়ি, আপনি হয়তো ভুলে গেছেন এখন আপনি একা নন। আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে। তার দায়িত্ব শায়ের আমাকে দিয়ে গেছেন। আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না। আমাকে ফিরে যেতে দিন। নাইম অপমানিত বোধ করল পরীর কথায়। কিন্তু পরী কথাটা তো ঠিকই বলেছে। সে তো পরীর স্বামী নয়। তাহলে এত দায়িত্ব সে কেন নিচ্ছে? শায়েরের কথায়। শায়ের তো ওর কেউ হয় না। তাহলে শায়েরের কথা শোনার কোন মানেই হয় না। নাইম বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি নেব না আপনার দায়িত্ব। তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না। দরকার পড়লে আমি নিজে গিয়ে শায়েরকে নিয়ে আসব। কথা দিলাম শায়েরের কোন ক্ষতি আমি হতে দিব না। চাপা রাগ নিয়ে চলে গেল নাইম। পরী খাটের উপর বসে পড়ল। শায়েরকে যাওয়ার সময় কেন বাধা দিল না? না হলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক। ওরা যে কোনো সময় শায়েরকে হত্যা করতে পারে। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরো তীব্র। নাইম কি সত্যিই শায়েরকে আনতে গিয়েছে? পরী মুখটা ভালো করে ঢেকে আস্তে ধীরে ঘর থেকে বের হলো। বুয়াকে জিজ্ঞেস করতেই সে জানায় নাইম নূরনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখল। এদিক সেদিকে তাকাতে তাকাতে বৈঠকে ঢোকে সে। আখির শায়েরকে দেখে চমকে গেল এবং প্রচণ্ড রেগে গেল। সে শায়েরকে রাগান্বিত হয়ে বলে, নবাবজাদা এসে গেছেন। ভাই, আমি আগেই বলেছিলাম কুকুরকে মাথায় তুলবেন না। দেখছেন এখন হলো কি? এই কুকুরের বাচ্চা কুকুর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথায় শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে। তারপর বলে, অন্দরের সবাই ঠিক আছে তো? নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পরিজান আমার কাছেই আছে। এতে লুকানোর কি আছে? তুমি আর পরি মিলে সিরাজকে মেরেছ, তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে থাকতো তাহলে ওকে নিঃসন্দেহে
ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি, কিন্তু সে তার আগেই মরে গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের, আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয়। শায়ের শব্দ করে হেসে উঠল, ঠিক আপনাদের মতো। আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনি আমিও করলাম। পরিজানকে আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি। চাইলেও আর খুঁজে পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এইসব রক্তারক্তি রীতি টানুন। আমাকে আমার মতো করে থাকতে দিন। কি ভেবেছ তুমি এত কিছুর পরও পরীকে ছেড়ে দেব আমরা? আপনার মতো পিতা হাজারে একটা হয় জমিদার সাহেব, আর আপনি পিতা নামের কলঙ্ক। শায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গোজগজ করতে করতে বললেন, শায়ের যেন জীবন্ত বের হতে না পারে সেই ব্যবস্থা কর আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল আর জুম্মানের কোন খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে। পরী শায়েরকে বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব তার দলসহ হাজির হয় অন্দরে। রূপালীকে জিজ্ঞেস করে পরী কোথায়। রূপালী চতুরতার সাথে নিজেকে আড়াল করে, এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সবাই সারা অন্দর খুঁজে কোথাও শায়ের পরীকে পায় না। রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না, কারণ সবাই তাকে ভীতু মনে করে। তারপর থেকে পিকুলের জন্য ওর মন আকুপাকু করে। ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে, জুম্মান কেমন আছে কে জানে। শায়েরকে অন্দরে দেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্য ভীষণ চিন্তিত সে। তাই শায়েরকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, পরী কেমন আছে? ও সুস্থ আছে তো? ভালো আছে পরী। হ্যাঁ ভালো আছে। আপনারা কি ঠিক আছেন? আপনার বাবা কি কোন প্রকার জুলুম করেছে আপনাদের উপর? না, আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে, কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে। সাবধান থাকবেন। কিন্তু শায়ের আমার পিকুল, কতদিন ধরে ওকে দেখি না। রূপালীর চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই। শায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আপনি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠেছেন। মালার সাথে সে উঠোনে আসতেই শায়েরকে দেখতে পেল। দুজনেই ছুটে গেল শায়েরের কাছে। মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার মাইয়াডা কেমন আছে শায়ের? ভালো আছে। ওরে তুমি আর এইখানে আইতে দিও না, তাইলে ওর বাপে ওরে বাঁচতে দিব না। তুমি ওরে তোমার কাছেই রাইখা দিও। জেসমিন বললেন, আমার একটা কথা রাখো শায়ের। জুম্মান রে ও কোনোদিন জমিদার বাড়িতে আইনো না। ওরে ভুইলা যাইতে কইবাও একজন জমিদারদের পোলা। ওরে সব ভুলাইয়া দিবা তুমি। শায়ের কথা বলে না। এত কিছুর পরেও পরীর মতো ওনারা শায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। শায়ের আশ্চর্য হয় সবার দিকে তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো, হাতে তার একটা কাপড়ের ব্যাগ। সেটা শায়েরের হাতে দিয়ে বলে, এতে আমার সমস্ত গয়না আছে। এগুলো দিয়ে ওরা অনেক দিন ভালোভাবে চলতে পারবে। শায়ের বিনয়ের সুরে বলে, আপনিও চলুন আমার সাথে। আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসব। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে? রূপালী সাথে সাথেই রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিলেন এবং তার সব গয়না শায়েরের হাতে তুলে দিলেন। ছেলের ভালোর জন্য জেসমিনও নিজের জমানো সবকিছু দিয়ে দিলেন। শায়ের মনে মনে হাসল। সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন, তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। ওর কাছে এখন যত গয়না আছে তা দিয়ে জুম্মান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীর ছেলেও ভালোভাবে বড় হতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল শায়েরের সাথে যাবে বলে। বৈঠকে আসতেই আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বললেন, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় শায়ের। অনেক করেছো তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাব ইশারা করে শায়েরকে বেঁধে ফেলার জন্য। শায়ের সবাইকে থামিয়ে বলে, আচ্ছা মানলাম আজকে আপনারা আমাকে মেরে ফেললেন। তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার এবং তার ভাই অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু বাকি সবাই, আপনাদের কি হবে? আর জমিদার আফতাব কতটা স্বার্থপাগল সেটা তো কারো অজানা নয়, তাই না? শায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝেই ভয় দেখা দিল। এটা সত্য যে আফতাব স্বার্থপাগল। সেটা সবাই জানে। কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল, যাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল, তাদের আফতাব হত্যা করেছে।
এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিণামও ওদের মতোই হবে। হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস করে। আফতাবের ক্ষেত্রেও তাই হয়েছে। কোন রক্ষীরা শাইরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল। আফতাব নিজেও কোন কথা বলছে না। শাইর বলল, অন্দরের কোন মহিলার উপর যেন ফুলের টোকাও না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল সে। রূপালীকে সাথে নিয়ে শাইর জমিদার বাড়ি ত্যাগ করে। গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথেই নাইমের সাথে দেখা হয় ওদের। শাইর বিচলিত হয়ে বলে, আপনি এখানে কি করব বলুন? আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে। আমাকে সে বিশ্বাস করছে না। তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। পরিজান এখন একা আছে। আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে। তাকে আটকাতেই আমার আশা। ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগর যেতে হবে। আপনি ফিরে যান, আমি রাতের মধ্যেই চলে আসব। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না। চলুন আমিও আপনার সাথে যাব। শাইর আর দ্বিমত করে না। নাইমকে সাথে নিয়েই নবীনগর যায়। সেখানে জুম্মান পিকুলকে নিয়ে খুশিনার কাছে ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী। অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে। পিকুল যে ওর প্রাণ। এই প্রাণকে বাঁচাতে সে সবকিছুই করতে পারে। শাইর খুশিনার হাতে তুলে দিল রূপালী আর জুম্মানকে। সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল। কিন্তু রূপালী কিছু গয়না শাইরকে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আমি এসব নেব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এসব আমার লাগবে না। পরিজানের জন্য আমি আছি আর আপনাদের জন্য এই গয়নাগুলো। তাই এগুলো আপনার থাক। নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় শাইর। নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না হলে সবাই এমন আলাদা কেন হচ্ছে? তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো বাসায় ফিরে গিয়ে করবে বলে ভেবে নিয়েছে। তবে সেই সুযোগ সে পেল না। শাইর ফিরে গিয়েই পরীর ঘরে চলে গেল। পরী তখনও শাইরের জন্য ছটফট করছিল। শাইরকে দেখা মাত্রই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কিন্তু শাইর আলতো করে ধরে। শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে এখন। সে রুর কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোন ক্ষতি হয়ে যেত? শাইর জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। পরী শাইরের চাহনিতে কোন বিরক্ততা দেখে না। দেখে একরাশ মুগ্ধতা, যা সে আগেও দেখেছিল। তবে সে মুখে বলে উঠল, এখন আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্তিকর। ঠোঁটে চওড়া হাসি টানে শাইর, আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি। ছাই হয়ে গিয়েছি, তবুও আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন। তাহলে আমি কেন পারবো না? আমি এখনো ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতে। এই জ্বলন বুঝি থামার নয়? স্বামী স্ত্রীর একান্ত সময়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ। সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে চাইছে সত্য জানতে। পরী আর শাইরের তো সুখে সংসার করার কথা, তাহলে ওদের পরিণতি এমন কেন হলো? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাইমের। পরী আর শাইরের ঘরের কাছে গিয়েও সে ফিরে আসে। তার কোন অধিকার নেই। তবু একটা টান অনুভব করছে সে। পরী শাইরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। শাইর চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখে যাচ্ছে এক মনে। বাইরের মানুষগুলোর কত ব্যস্ততা! বহু লোকজনের সমাগম রাস্তায়। জীবিকা নির্বাহের জন্য এক একজন এক এক দিকে ছুটছে। শাইর ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজানের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে। তাদের সাথে যোগাযোগ করলে সে ভালো একটা কাজ পেয়ে যাবে। এসব চিন্তাই করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? শাইর ফিরে তাকালো পরীর দিকে, আমার সব চিন্তাতে শুধু আপনি পরিযান। কিভাবে আপনার সাথে আমি থাকতে পারবো, এসব নিয়েই আমার সব ভাবনা। পরী হাসল, ওর এই হাসিটা দেখতে কুৎসিত হলেও শাইরের মন প্রাণ জুড়িয়ে গেল যেন। আমাদের দূরত্ব বোধ হয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আপনাকে আমাকে তাড়াতাড়ি আলাদা করে দেবেন। শাইর পরীর পাশে গিয়ে বসল, যদি কখনো আমাদের শরীর আলাদা হয়ে যায়, আমাদের মন কিন্তু আলাদা হবে না পরিজান। রাখাল পাগল হয়েও তার ভালোবাসা ভোলেনি। আর আমি তো সুস্থ মানুষ।
একটু চুপ থেকে কিছু ভেবে শায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকাল সুন্দর হয়। আপনার পরকালও সুন্দর হবে। কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানেও তিনি আমাদের আলাদা করে রাখবেন। পরী শায়েরের চোখে চোখ রাখে। পরীর সান্নিধ্য চায় শায়ের, তা ওই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। শায়ের শুধুমাত্র একটা জিনিস চায়, কিন্তু মনে হয় সে সারা দুনিয়ার থেকেও বেশি কিছু চাইছে যা পাওয়া দুষ্কর। পরী কিছু বলছে না। তাই শায়ের বলে উঠল, আমি এখনো বলছি আমি আপনার যোগ্য নই, তবুও আমি বিনা আপনি কারো নন। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি তো কত কিছুই করলেন। শেষ একটা কাজ করবেন, যেটা করলে স্বয়ং আল্লাহ তায়ালা আমাকে আপনার হাতে তুলে দিবেন। শায়ের চমকালো, শত যুগ অপেক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেন তো আমি আপনার জন্য শত যুগ অপেক্ষা করতে রাজি আছি। শত যুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ বলেছেন তার বান্দা তার কাছে চোখের জল ফেলে ক্ষমা চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। খারাপ মানুষদেরও ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না। জবাব না দিয়ে হাসল শায়ের। সে তার পরিজানকে পাওয়ার উপায় পেয়ে গেছে। এখন সে আর পিছু ফিরে তাকাবে না। শায়ের ভেবে নিয়েছে সে আর নূরনগর কিছুতেই ফিরে যাবে না। সেখানে পরীর জীবন সংকট রয়েছে। বাকি জীবনটুকু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকবে। শায়ের তার এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেছে। আর নাইম বাসায় রয়েছে। সে জানে শায়ের তাকে কিছুই বলবে না। তাই নাইম পরীকেই সব জিজ্ঞেস করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজার কড়া নাড়ে নাইম, আমি কি আসতে পারি? অপ্রস্তুত ছিল পরী। ওরা দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভেতরে আসতে দিল সে। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে। পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি। একটুও খারাপ লাগছে না আমার। আপনার এরকম অবস্থা হলো কি করে? কোন মিথ্যা আমি শুনতে চাই না। আশা করি সত্যটাই বলবেন। আমি নিজ হাতে 3টা খুন করেছি ডাক্তারবাবু। আরও 2টো খুন আমি করব। ওদেরকে আমি কিছুতেই ছাড়ব না। সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন আপনি জেল থেকে ছাড়ার পেলেন কিভাবে? কিছুক্ষণের জন্য বাক শক্তি লোপ পেল নাইমের। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 3টা খুন করেছে পরী। আর তা এত স্থিরভাবে বলছে যেন হত্যা করা পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে দেখে পরী বলে, আমি সব বলবো, তার আগে আপনি বলুন আপনি কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছিল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা করতে যায়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধু তো, বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে যখন আমাদের গ্রামে গেল তখন আপনার নাম বলল কেন? এরপর বোধহয় সেখান থেকে এসে ও আমার সাথে দেখা করে। ভোল শেখর সেদিন জীবিত ফেরেনি নূরনগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে। সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরও চমকালো, কি বলছেন আপনি এসব? শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভুল। আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানতো আপনি নির্দোষ, তবুও সে নূরনগর গিয়ে মিথ্যা বলেছিল। কারণটা হলো সে আগেই আন্দাজ করেছিল যে আমার আব্বাই কিছু করেছে। কিন্তু তাতেও কোন লাভ হলো না। শেখরকে আপনার বাবা হত্যা করেছিল। কিন্তু কেন? জমিদার বাড়ি সম্পর্কে আপনি কতটুকু সত্য জানেন? যা দেখেছেন তা আপনার চোখের ভ্রম মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম এবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা, এটা সে মানতে পারছে না। কৌতূহল হয়ে পরীর ঢেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনো স্থির হয়ে বসে আছে। তবে পরী শায়েরের কথাটা গোপন রেখেছে। পালক আর শেখরকে যে শায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই নাইমকে পরী বলে দিল। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাইমকে রাখতে চায়। তাই সব সত্য একমাত্র নাইমকে জানিয়ে দিল পরী। সব শুনে নাইম বলল, শায়ের আপনাকে অনেক ভালোবাসে তাই না? তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে থাকবো সব সময়। আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন। বলুন,
আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হওয়ার পর আমি ফিরে আসব। ততদিন আপনি ওকে মানুষ করবেন। শাইর কি আপনাকে আবার নূরনগর যেতে দিবে? আমার মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দুর হত্যাকারীদের শাস্তি আমি দেবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে ওদের ছাড়ি কিভাবে? পুলিশকে সব বলি আমি। আইন ওদের শাস্তি দেবে। তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোন সমস্যা নেই। আমি অন্য পথ খুঁজে নেব। নাইম ওখানে আর বসল না। বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে সব। তাহলে তো খুবই খারাপ লোক পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নূরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে। না হলে বিপদ শুধু পরীর নয়, রূপালী, পিকুল আর জুম্মানেরও ঘোর বিপদ। নাইম পায়চারি করছে। সে শাইরের অপেক্ষা করছে। পরীর বিষয়ে কথা শাইরের সাথে বলতে হবে। শাইরের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। দরজা নাইমই খুলে দিল। শাইরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শাইর জিজ্ঞেস করে, আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন? কিছু বলার ছিল আপনাকে? বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন। ওকে নূরনগর যেতে দিয়েন না। পরিজান আপনাকে সব বলেছে তাই না? নাইম মাথা নিচু করে সায় দিল, বলেছে। আমাদের এখন এসব বলার সময় নয়। আমি জানি পরিজান আপনাকে সমস্ত সত্য বলেনি। না হলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। শাইরের কথায় নাইমও সায় দিল। শাইর চলে গেল নিজ ঘরে। পরী তখন ঘুমাচ্ছিল। বেশ ফুরবল এখন পরীর শরীর। তার উপর এখন বমি হয়। তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতেই পরী আরও ফুরবল হয়ে পড়ে। তাই শাইর চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে শাইর নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত, পা, গলার ক্ষতগুলো কালচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে চন্দ্রকলঙ্কের ন্যায় ফুটে উঠেছে দাগগুলো। শাইর হাত বুলায় পরীর গলায়। আমি ভাগ্যবান আপনাকে পেয়ে। আপনার ভালোবাসা পেয়ে। আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। পরী জেগে গেছে। পূর্ণ দৃষ্টিতে সে শাইরের দিকে তাকিয়ে আছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শাইর, এরপর থেকে আমাদের জীবন সুন্দর করে গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দিন, নূরনগরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না। কিছুক্ষণ শাইরের দিকে চেয়ে থাকে পরী। তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল শাইর। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরী। যে ওষুধগুলো খেতে পারবে সেগুলোই খেল সে। এজন্য সেরে উঠতে বেশ দেরি হচ্ছে। তবে শাইরের ধৈর্য দেখে নাইম বিস্মিত। ঈশ্বর, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারত কতই না ভালো হতো। প্রতিনিয়ত সে পরী আর শাইরের ভালোবাসার সম্মুখীন হয়। নাইমের তখন মনে হয় শাইরের জন্যই বুঝি পরীর জন্ম। ভালোবাসতে অট্টলিকার প্রয়োজন হয় না, তার প্রমাণ একমাত্র শাইর। বাইরের দিক সামলে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটাই সবসময় শাইর ভেবে চলে। 5 মাস পার হয়ে গেছে। তবুও শাইর একটুও ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করছে পরীকে সুস্থ করার। শাইরের প্রতিটি মোনাজাতে কেবল পরী ছিল। আল্লাহ বোধহয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ পরী। মুখের পোড়া চামড়া উঠে গেছে সব। কিন্তু ওর চেহারায় আগের মতো মাধুর্য নেই। শাইর বিনা আর কেউ বোধহয় কেউ পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিনে পরীকে নূরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরী শাইরকে মালা, রূপালী, জুম্মানের কথা জিজ্ঞেস করলেও এখন আর করে না। নিজের শরীর আর অনাগত সন্তানের কথা ভেবেই দিন পার করেছে সে। কিন্তু এতদিন পর একটা চিঠি পরীকে অস্থির করে তুলল। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরী। শুভ্র মেঘ সরে গিয়ে গগনে কালো আধার নেমে এসেছে। তপ্ত গরমের প্রকৃতি মুহূর্তেই বাতাসে ভরে গেছে। রাস্তায় পড়ে থাকা কাগজ আর ধুলো বালি উঠছে। এই নির্মল বায়ু তাদের কোথায় নিয়ে থামাবে তা তাদের জানা নেই। তারা শুধু ছুটছে। পরী জানালা দিয়ে তা অনেকক্ষণ যাবৎ দেখে চলছে। ওর জীবনটাও বোধহয় এরকম গন্তব্যহীন। ভালোবাসার পিছন পিছন সেই থেকে ছুটে আসছে সে। কিন্তু এর গন্তব্য কোথায় তা জানে না পরী। তার এসব ভাবনার মাঝেই আকাশ ভেঙে বারিধারা নেমে এল ধরণীতে। স্যাঁতস্যাঁতে রাস্তাটা ভিজিয়ে দিতে লাগলো।
মানুষগুলো ছুটোছুটি করে একটুখানি আশ্রয়ের জন্য, যাতে তারা এই বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে। জানালার পাশেই দাঁড়ানো পরি। বৃষ্টির ছিটা তাকে ভিজিয়ে দিচ্ছে, তবুও সরে দাঁড়াচ্ছে না পরি। তার বড্ড ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পরি যদি নিজ ইচ্ছাতে না সরে দাঁড়ায় তাহলে ওকে সরানোর কেউ নেই। সাইয়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না, এমনকি নাইমও নয়। পরীর মুখে তার অতীত শুনেছিল যেদিন, সেদিনই নাইমের সাথে পরীর শেষ দেখা ছিল। এরপরে ওদের সাথে দেখা হয়নি। নাইমই সরে এসেছে। পরীর হাতের পত্রখানা ভিজে যাচ্ছে। ঠিক সেই সময় একটা হাত ওর হাত ধরে টেনে নিয়ে আসে। হতবাক হয় না পরী, শুধু ভেজা নয়ন জোড়া মেলে ধরে সাইরের পানে। ঠান্ডায় ভেজা ঠোঁট জোড়াও কাঁপছে ওর। সাইর দ্রুত গামছা এনে পরীর শরীর মুছে দিতে দিতে বলতে লাগলো, নিজের অযত্ন কেন করছেন পরিজান? এভাবে ভিজলে আপনার শরীর খারাপ করবে। এই সময়ে একটু সাবধানে থাকবেন তো। শান্ত চোখে সাইরকে দেখতে লাগলো। একটা মানুষের ঠিক কত রূপ থাকতে পারে তা দেখছেন পরী। সে বলে ওঠে, 27 নাম্বার চিঠিটা আমি পেয়েছি। সাইরের হাত আপনা আপনি থেমে যায়। ক্ষীণ নজরে পরীকে সে দেখতে লাগলো। খুব গোপনে সে আর নাইম মিলে চিঠিগুলো লুকিয়ে রেখেছিল যাতে পরীর হাতে না পড়ে। আজকে অসাবধানতার বসে পরীর হাতে তা পড়েই গেছে। 2 মাস যাবৎ 26টা চিঠি পাঠিয়েছে রূপালী, যা সাইর আড়াল করে রেখেছিল। আর আজ তাকে জবাব দিতে হবে। পরী সাইরের বাহু আঁকড়ে ধরে বলল, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না। নিজের বাবার বিকৃত রূপটাও দেখতাম না। কিছু না জেনেই মরে যেতাম। খুব ভালো হতো তাহলে। সাইর পুনরায় পরীর শরীর গামছা দিয়ে মুছে দিতে লাগলো। আপনি মৃত্যুকে সহজ ভাবলেও মৃত্যু কিন্তু এত সহজ নয়। আমাকে মারা তো সহজ ছিল। তাহলে আমাকে কেন মারতে পারল না কেউ? সাইর মৃদু হাসে, আপনাকে হত্যা করা ততটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। আপনার বাবা অন্দরে আপনাকে মারতে পারত না, কেননা আপনার অনুমান প্রখর ছিল। অন্দরে কোন পুরুষ পা রাখলেই আপনি তা অনায়াসে ধরে ফেলতেন। 4-5 জনের সাথে লড়াই করা আপনার কাছে কিছুই না। তার চেয়ে বড় কথা হলো আপনার বাবা চায়নি আপনি সব জানুন। তবে আমি সবসময় পেছনে থেকে আপনাকে রক্ষা করে গেছি। সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কেন রক্ষা করেছেন আমাকে? আর বেঁচে থাকার ইচ্ছা নেই আমার। কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছা আছে। এতগুলো চিঠি আপনার কাছে এসেছিল অথচ আপনি একটাবার আমাকে জানালেন না। আপনার কষ্ট হবে ভেবেই জানাইনি। এখন বুঝি আমার খুব ভালো লাগছে। আমি কি সুখে আছি খুব। সাইর জবাব দিল না। আলমারি থেকে শাড়ি এনে পরীর হাতে দিয়ে বলে, শাড়িটা বদলে ফেলুন না হলে ঠান্ডা লাগবে আপনার। রূপা আপা যে নূরনগর ফিরে এসেছে সেটা তো বলতে পারতেন। আমার আম্মা যে সেখানে ভালো নেই সেটা তো বলতে পারতেন। এতটা স্বার্থপর কেন হলেন? এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল সাইরের চোখে। কিন্তু পরীর সামনে সে প্রকাশ করল না। কেননা পরিজানের জন্য শুধু ভালোবাসা আছে। তাই সে বলে, দুনিয়াটা এমনই, একজনের কাছে ভালো হতে গেলে অন্যজনের কাছে বেঈমান স্বার্থপর হতে হয়। আমি স্বার্থপর হয়েছি। আপনার ভালোর জন্য আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত। রাগ বেড়ে গেল পরীর। দুহাতে চেপে ধরল সাইরের পাঞ্জাবির কলার। আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত ধোঁয়া মনে হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তো একা ভালো থাকতে চাই না। আমি সবার সাথে ভালো থাকতে চাই। কিন্তু আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আপনার আর আমার মাঝে কাউকে চাই না। সাইর পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ধাক্কা দিল সাইরকে। ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে। পাগল হয়ে গেছেন আপনি। পরিজান আপনি শান্ত হন। কি শান্ত হব আমি? ওখানে আমার পরিবার বিপদে আছে আর আমি শান্তিতে আপনার সাথে সংসার করব। আপনি ভাবলেন কিভাবে? আপনার বাবা ওদের কোন ক্ষতি করবে না? ওদের ক্ষতি করে আপনার বাবার কোন লাভ হবে না? আপনি বের হয়ে যান। আমাকে একটু একা থাকতে দিন। পরীকে কিছুক্ষণ নিষ্পলক ভাবে দেখে বের হয়ে গেল সাইর। বের হতেই নাইমদের মুখোমুখি হয় সে। নাইম এতক্ষণ সবই শুনছিল। সে সাইরকে বলে, চিন্তা করবেন না, সব দ্রুত ঠিক হয়ে যাবে। বিপরীতে কথা বলে না সাইর। নাইম আবার বলে, পরীর মতো আমারও একটা প্রশ্ন। পরীর বাবা তো ক্ষমতাশীল। এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতে সহজ ছিল।
আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন। কিন্তু বিয়ের আগে। নাইম সম্পূর্ণ কথাটা বলার আগেই বুঝে গেল সায়ের। সে বলে উঠল, আমার পরিজান সে। তার গায়ে কোন আঘাত পেতে আমি এত সহজে দেব? আপনি হয়তো জানেন পরিজানের ব্যাপারে। তবে জমিদারের পূর্বপুরুষদের নিয়ম ছিল অন্দরে যেন কোনোরকম রক্তারক্তি না হয়। কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায়। কিন্তু তার জানা ছিল না যে পরিজান আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। লড়াই করার সাহস আর শক্তি দুটোই আছে। প্রতিটা পদে পদে আড়ালে আমি পরিজানের ঢাল হয়েছিলাম। আর এখন প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়াবো। ভাগ্যের জোরে এতদিন পরীকে বাঁচিয়েছেন আপনি। আর কতদিন বাঁচাতে পারবেন জানি না। তবে আমি আপনার আর পরীর সাথে আছি। আমাদের সাথে থেকে নিজেকে জীবন বিপদে ফেলবেন না। আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট। তাহলে আপনি এখন কি করবেন? নূরনগরের যাবেন কি? না। দেখুন, রূপালী অনেকবার করে বলেছে আপনি যেন একটাবার সেখানে যান। নিজের জন্য ডাকেনি সে। তার ছেলে পিকুলের ভালো একটা ভবিষ্যতের জন্য ডেকেছে। জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন, কিন্তু ছোট ছেলেটার তো ভবিষ্যৎ আছে নাকি? দীর্ঘশ্বাস ফেলে সায়ের, আমার সন্তান পৃথিবীর আলো না দেখা পর্যন্ত আমি এক চুলও নড়ব না। আমার কাছে সবার আগে আমার পরিজান। সকালে হতেই ঘুম থেকে উঠে পড়ে সায়ের। গতকাল রাতে সে নাইমের সাথে ঘুমিয়েছে। পরী বারণ করেছে বিধায় আর ওর ঘরে যায়নি। তবে সকাল হতেই পরীর ঘরে উকি দিতে ভোলে না সে। আশ্চর্যের ব্যাপার যে পরী ঘরে নেই। ভয়ে সায়ের কিংকর্তব্য বিমূঢ়। সে দ্রুত নাইমকে ডেকে তুলল। দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল তখনই। অলি গলি খুঁজতে থাকে ওরা। পরী কখন বের হয়েছে, কতক্ষণ ধরে বের হয়েছে তা অজানা। সায়ের এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে পাগল প্রায়। লোকজনের ভিড় ঠেলে সে সামনে এগিয়ে যাচ্ছে আর এক একজনকে জিজ্ঞেস করছে পরীর ব্যাপারে। নাইম অন্যদিকে খুঁজছে। তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে। রাস্তার একপাশে বেঞ্চিতে বসে আছে পরী। কোন টাকা পয়সার নেই ওর কাছে। তাই এখান থেকে বেশি দূর যেতে পারেনি। তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারল না। ধপ করে বেঞ্চের উপর বসে পড়ল। তার কিছুক্ষণ বাদেই সায়ের হাঁপাতে হাঁপাতে চলে এল সেখানে। অবাক হলো না পরী। সে জানতো কিছুই হবে। সায়েরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল সে। সায়ের পরীর পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে নিল। অনেক দৌড়েছে সে। পরীর পাশে বসে সে বলে ওঠে, চলুন। বলেই পরীর হাত ধরে সায়ের। কিন্তু পরী হাতটা ছাড়িয়ে নেয়। বলে, আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করা হয়েছিল। তারপর আমার বিন্দু খুন হলো। সাথে সম্পান মাঝিও। কিন্তু তাদের কারো বিচার হলো না। আমার রূপা আপার জীবনটাও জাতাকলে পড়ে গেছে। আর আম্মা। ওদের সবার শান্তির নীড় একমাত্র আমি। আর আমার শান্তি আপনি। আপনি কেন বুঝতেছেন না তাহলে? আমি কেন একটু শান্তি চাই? কেমন শান্তি চান আপনি? আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান। কিন্তু এখন তা সম্ভব নয়। পরিজান আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে। আপনি মা হবেন আর আমি বাবা। এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি। আপনার কথা আল্লাহ শুনেছেন। এই সুখকে ফিরিয়ে দেবেন না পরিজান, ফিরে চলুন আমার সাথে। এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ ধরে রাখতে পারে না পরী। অশ্রুজলে ভাসে কপলদ্বয়। যে পুরুষ ঠকায় তাদের চোখে অদ্ভুত মায়া আছে যা নারীরা সহজে কাটাতে পারে না। সায়েরের চোখে ঠিক তেমনই মায়া আছে যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট। কিন্তু সায়ের তো ঠকানোর পরেও পরীকে সমানতালে ভালোবেসেছে। আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেছে পরী। তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে সায়েরের সব কথা মেনে নিয়েছে। সব কিছু মেনে সে নাইমের বাসায় থেকেছে। মনের সব কষ্ট চেপে সে হাসিমুখে জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানের। অবিকল মায়ের মতোই হয়েছে সে। সায়েরের ইচ্ছা অনুযায়ী সন্তান তুলে দিল ওর হাতে। পুত্রের কানে আজান দিল সায়ের। খুশিতে মন প্রাণ জুড়িয়ে গেল তার। পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থায়ী হলো সে খুশি। শোভনের বয়স 4 মাস হওয়ার পরই বুয়ার কাছে শোভনকে রেখে পরী আবারও হারিয়ে গেল অজানায়। বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল। সে যেন চিঠিটা সায়েরকে দেয়। বহুদিন পর নূরনগরে পা রাখে পরী। কিন্তু এখনো আগের মতোই আছে গ্রামটা।
কিছুই পরিবর্তন হয়নি। পথে রাস্তার ধারের কদম গাছের দিকে তাকালো সে। সুখান এখনো সেখানেই বসে আছে। সোনালির কবরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে পরী সামনের দিকে এগোয়। প্রতিটা পদে পদে পরীর অতীত মনে পড়ছে। পশ্চিম জঙ্গলের দিকে তাকাতেই সেই লোহমর্ষক ঘটনার কথা মনে পড়ল। বিন্দুকে পরী কোনোদিন ভুলবে না। সম্পান মাঝি খারাপ ছিল, কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে। ভালোবাসা খারাপ মানুষকেও ভালো পথে নিয়ে আসে। কিন্তু মালা মালা ব্যর্থ হয়েছে নিজ ভালোবাসায় স্বামীকে আটকাতে। পরী ভাবছে আর হাঁটছে। না জানি কোন অবস্থাতে বাড়ির সবাই রয়েছে। পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে। সম্পানের মা রাখিকেও দেখল। কেমন পাগলের মতো চেহারা খানা হয়েছে তার। ক্ষেতের ভেতর থেকে শাকপাতা তুলছে সে। ইন্দুকেও দেখল মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে। লখাপাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। বাবা আর দিদিকে দেখে সেও ছুটল। পরী ভাবল সবাই কি পেছনের কথা ভুলে গেছে। মনে থাকলে এত হাসিখুশি সবাই থাকতে পারত কি। কিন্তু পরী তো কিছু ভুলতে পারছে না। ভাবতে ভাবতে পরী পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। ভেতরে ঢুকতেই বুক কাঁপে না পরীর। একটুও মৃত্যুর ভয় সে না করে বিনা বাক্যে প্রবেশ করে সে। সিমেন্টে আবৃত সোনালির খাতাটায় কলম চালাচ্ছে পরী। গতকাল থেকে এসেই সে লিখছে। চার দেয়ালের ভেতর থেকে সে প্রয়োজন ব্যতীত একবারের জন্য বের হয়নি। তার আর শায়েরের ভালোবাসার প্রতিটা মুহূর্ত তুলে ধরছে সে। যেমনটা সোনালি তার রাখালের প্রতি অনুভূতি তুলে ধরেছিল। পরী খাতাটায় কিছু লিখত না যদি রূপালীর লেখা দেখত। সিরাজের প্রতি ভালোবাসা যে এখনো ওর রয়ে গেছে। যা দেখে ঘৃণা হলো পরীর। তবুও তা ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাও কারো না কারো প্রিয়। তাকেও কোন নারী নিঃসন্দেহে ভালোবাসে। রূপালী সিরাজকেও সে তালিকায় রেখেছে বলেই এখনো ভালোবাসে। তবে ভালোবাসা সত্ত্বেও রূপালী সিরাজকে শাস্তি দিয়েছে। রূপালী ওই খারাপ মানুষটিকে সত্যিই খুব ভালোবেসেছিল। কিন্তু কপালে ওর সুখ ছিল না। পরী বেশি কিছু লিখল না। তার লেখা শেষ করে বই খাতার মাঝে চাপা দিল খাতাটা। কালকে জমিদার বাড়ির আঙিনায় আসতেই সবার পরিবর্তন পরীর চোখে পড়ল। তবে আফতাব আর আখিরকে সে দেখল না। বাড়িতে এসে সে জানতে পেরেছে চিঠিগুলো রূপালী ইচ্ছাকৃতভাবে লেখেনি, তাকে জোর করে লিখিয়েছে আখির। না হলে মালার ক্ষতি করে দেবে সে। পরী বুঝল যে শায়ের এসব বুঝতে পেরেই কোন প্রতিক্রিয়া করেনি। পরী বুঝতে পারে না কেন এত মিথ্যার পর্দা চারিদিকে ছড়িয়ে আছে। কেন এই সুন্দর প্রকৃতিও সত্য বলে না। এসব ভাবতে লাগলো পরী। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে ভাবনা। মালার ডাকে বের হয়ে এল সে। উঠোনে আসতেই বাকি সবাইকে একসাথে দেখতে পেল সে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে এগিয়ে গেল সে। বলল, সব গুছিয়ে নিয়েছো সবাই? মালা নিজের হাতের ব্যাগটা মাটিতে রেখে বলে, সব গোছাইছি। আর দেরি করিস না পরী। চল যাই। পরী সবাইকে নিয়ে অন্দর পেরিয়ে বৈঠকে গেল। কিন্তু সেখানে পৌঁছাতেই রক্ষীরা ওদের পথ আটকাল। পরী তাদের কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরীও চাইছিল আফতাবের মুখোমুখি হতে। তাই ওরা অন্দরে ফিরে এল। সারাদিন অন্দরের উঠোনে বসেই কাটিয়ে দিল সবাই। কুসুমের চোখে মুখে আতঙ্ক। সে বলে ওঠে, আপা আমার ডর করতাছে। আপনের বাপে আমাগো যাইতে দিব না। তুই চুপ থাক করে থাক কুসুম। আজকে ওই লোকটার সাথে আমার শেষ বোঝাপড়া। জেসমিন কাচুমাচু হয়ে এক কোণে বসে আছে। পরীর সাথে সেও জমিদার বাড়ি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। যে গৃহে শান্তি নেই সে গৃহ বসবাসের অযোগ্য। তাই পরীর এক কথায় মালা, জেসমিন, কুসুম, শেফালি ও রূপালী বাড়ি ছাড়তে রাজি হয়। তারা সবাই অতিষ্ঠ। মালা বুঝতে পারে না হঠাৎই পরী এই সিদ্ধান্ত নিল কেন। হয়তো পরীর পরিকল্পনায় ভয়াবহ কিছু আছে, যা সম্পূর্ণ করার আগে ওদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে চাইছে। মালা নিজেও ধৈর্যহীন হয়ে গেছে। তাই পরীর ভরসায় সব ছাড়তে চাইছে। কিন্তু আফতাব কি বলবে? আদৌ কি ওদের যেতে দিবে? নাকি পরীর উপর আবার হামলা করবে? এসব চিন্তাতে সারাদিন গেল সবার। বিকেলের দিকে আফতাব আখির দুজনেই এলো। তারা আগেই খবর পেয়েছে যে পরী জমিদার বাড়িতে ফিরেছে। দূর গ্রামে একটা কাজে গিয়েছিল তারা, তাই আসতে দেরি হয়েছে। দুই ভাই তৈরি হয়ে এসেছে। পরী স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো। আফতাব বলল, তাহলে আবার ফিরলে তুমি? তো এবার কাকে মারতে এসেছো? আমি কাউকে মারতে আসিনি।
আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমরা। আফতাবের পরিবর্তে আখির জবাব দিল, তাহলে গ্রামের লোকজন কি বলবে? কি বলবো সবাইকে? মুহূর্তেই পরীর চোখে রাগ দেখা দিল, আপনি চুপ থাকবেন, না হলে আমার পরিকল্পনা বদলে যেতে পারে। আপনার উপর আমার নজর পড়লে আপনারই বিপদ। অতঃপর আফতাবের দিকে তাকিয়ে বলে, আমি কোন শত্রুতা করতে আসিনি। একজন পিতা তার কন্যাদের হত্যা করতে চায় তা আমি এই প্রথম আপনাকে দেখলাম। যাই হোক, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আমি চাই আপনি আমাদের যেতে দিন। আর কখনো এই গ্রামে আমরা পা দেব না। ভাই পরীর কথা শুনবেন না। ও এখন সবাইকে সারিয়ে নিচ্ছে যাতে পরে আমাদের উপর আক্রমণ করতে পারে। আমি সব বুঝতে পারছি। পরী, তুই একবার যখন আমাদের জালে এসে পড়েছিস তাহলে তোকে আমরা যেতে দিব না। দিনের বেলা দিবা স্বপ্ন দেখিস না তুই। পরী হেসে গিয়ে বারান্দায় বসল। আফতাব আখির কিছুই বুঝল না পরীর এহেম কাণ্ডে। আফতাব দেখল পরী ব্যতীত সবাই যার যার ঘরে চলে গেছে। এতেও আফতাব অবাক হলো, তবে তা আমলে নিল না। সে পরীকে বলে উঠল, তুমি যদি এখানে না আসতে তাহলে তোমাকে খুঁজে বের করতাম। এখন দেখি তুমি সহজেই ধরা দিয়েছ। আফতাবের কথায় পরী চোখ তুলে তাকালো, বলল, আমি কি সত্যিই আপনার মেয়ে? নাকি আপনিও আপনার ভাইয়ের মতো? হুঙ্কার ছাড়ে আফতাব, মুখ সামলে কথা বলো পরী। তোমার ভয় হচ্ছে না? আজ তোমাকে কঠিন মৃত্যু দেব আমি। আপনার ভাইকে তো আমি অকেজো বানিয়েছি, কিন্তু আপনার এই অবস্থা কে করল? আফতাব তেড়ে এল পরীর দিকে। তখনই একটা নারী কণ্ঠ ভেসে আসে, পরীর গায়ে হাত দিলে তোমার হাত ঠিক থাকবো না কইয়া দিলাম। আফতাবের চোখ গেল জেসমিনের দিকে। এতটা উন্মাদ হতে জেসমিনকেই সে প্রথম দেখল। কৃষ্ণবর্ণ মুখখানাতে তেজি ভাবটা ফুটে উঠেছে। তার চেয়ে বড় কথা, জেসমিনের হাতে রয়েছে বড় তলোয়ারখানা। শুধু জেসমিন নয়, মালা, রূপালী, কুসুম আর শেফালিও রয়েছে। জেসমিন বলে ওঠে, অনেক তো দাপট দেখাইলেন। এইবার আমরা মাইয়াগো দাপট দেখেন। বড় আপা আর আমি কম সহ্য করি নাই। আইজ হয় আমাগো যাইতে দেবেন, নাইলে আপনার জান আমি নিমু। ভাবছিলাম স্বামী হত্যা মহাপাপ। এখন বুঝতে পারছি আপনের মতো স্বামী হত্যা সবচাইতে বড় পূর্ণ। জেসমিনের এই রূপ সবাইকে অবাক করে দিয়েছে, শুধু পরী হাসছে। আখির আফতাবের কানে ফিসফিস করে বলে, পরিস্থিতি ভালো না ভাই। সবাইকে পরী এসব বুঝিয়েছে। ওদের আজ ছেড়ে দিলে পরে আবার আমাদের উপর হামলা করবে। পুলিশকেও বলতে পারে। তাই ওদের এখানেই শেষ করে দেওয়া উচিত। তাহলে গ্রামের লোকদের কি বলবো? সবাই যখন জানতে চাইবে কি বলবো? গ্রামের সবার সাথে তো আমরা পারবো না। ওসব পরে ভাবা যাবে। আপনি এক কাজ করুন। এখন সবাইকে বেঁধে ফেলুন। রাতের আধারে সবাইকে বাগান বাড়িতে নিয়ে শেষ করে দিব। আফতাব সব রক্ষীদের ইশারা করতেই তারা প্রথমে পরীর দিকে এগোলো। জেসমিন সামনে এসে সবাইকে বারণ করতে লাগলো, কিন্তু কেউই তার কথা শুনছে না। শেষে সে তলোয়ার চালিয়ে দেয়। পরীর মতো দক্ষ নয় জেসমিন। তাই তার হাতটা একজন রক্ষী বন্দি করে নিল তার হাত দ্বারা। পরী এক মুহূর্ত দেরি না করে লাথি মারে রক্ষীর বুক বরাবর। এবং মালার থেকে ছিনিয়ে নেয় তলোয়ার। সাথে সাথেই একজনের বুক ভেদ করে পরীর সেটা। তাজা রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথে সেও লুটিয়ে পড়ে মাটিতে। বাকি সবাই পিছিয়ে গেল। আখির দ্রুত বাইরে গিয়ে বাকি সবাইকে ডেকে আনে, যাতে পরীর বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। ঘটনার সবকিছু দ্রুত ঘটতে লাগলো। আশেপাশের সবকিছুই বুঝে ওঠা মুশকিল। এসব দেখে ভয় পেল মালা। ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে সে। বাপ মেয়ের যুদ্ধ শেষে কোন দিকে মোড় নেবে? ওরা তো চলে যেতে চেয়েছিল, কিন্তু আফতাব তাতে বাধা দিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিল। পরীর সাথে মালাবাদে বাকি সবাই যোগ দিল। তবে এতগুলো লোকের সাথে পেরে ওঠা কষ্টকর। বাইরে থেকে লোকজন আরো আসার আগেই কুসুম অন্দরের লোহার দরজাটা আটকে দিল। রক্ষীদের হাতে শুধু লাঠি ছিল। অস্ত্র থাকে বাগান বাড়িতে, কিন্তু পরী যে অন্দরে অস্ত্র রেখেছে তা জানা ছিল না কারো। অস্ত্র থাকার কারণে আফতাবের লোকেদের কাবু করা খুব বেশি কঠিন হলো না। রক্তস্রোতে ভেসে গেল অন্দরের উঠোন। তবে সবার দেহেই প্রাণ আছে, কিন্তু জখম হয়েছে। এদের মধ্যে কেউ কেউ উঠে দাঁড়াতে পারছে না, বিধায় মেঝেতে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর বোধহয় তাদের প্রাণ পাখি উড়াল দিবে। পরিস্থিতি খারাপ দেখে আখির দরজা খুলে পালিয়ে যাচ্ছিল। রূপালী পেছনে থেকে টেনে ধরে। আখিরকে উদ্দেশ্য করে বলে, কুত্তার বাচ্চা,
এখন পালাচ্ছিস কেন? আমাদের মারবি না। নারী শক্তি কখনো দেখেছিস? তবে আজ দেখ। রূপালী আখিরকে মারতেই যাবে, তখনই ভারী কিছুর আঘাতে ওর দেহ শান্ত হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকালো আফতাবের দিকে। রক্ষীরা সব একদিকে সরে দাঁড়ালো। রান্নাঘর থেকে পাথর এনে রূপালীকে আঘাত করেছে আফতাব। পরি বোনের নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। তখনই পরিচিত কণ্ঠস্বরে চোখ তুলে তাকালো। শায়ের আর নাইম এসে পৌঁছে গেছে। চোখাচোখি হলো শায়েরের সাথে পরির। কিন্তু সে দৃষ্টিও সাথে সাথে স্থির হয়ে গেল। রূপালীর তলোয়ার খানা পরির পিঠে ঢুকিয়ে দিয়েছে আখির। কিন্তু পরি নির্জীব। শান্ত দৃষ্টিতে সে তার স্বামীকে শেষ দেখা দেখে নিচ্ছে। শায়ের, পরি যান, বলে চিৎকার দিয়ে এগিয়ে গেল। কারো ভাবনাতে আসেনি আখির পরীকে আঘাত করে বসবে। আফতাব কাউকেই হত্যা করার হুকুম করেনি। সবাইকে বাগান বাড়িতে নিয়ে শান্তভাবে হত্যা করে ওদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিক্রি করে দিত। কিন্তু রূপালী আখিরকে মারতে গিয়েছিল বিধায় একাজ করতে হলো তাকে। তবে আখিরের যে শেষমেশ পরীকে আঘাত করবে তা আফতাবও ভেবে বসেনি। পরীকে আঘাত করে আখিরও বেশিক্ষণ শ্বাস নিয়ে দাঁড়াতে পারল না। জেসমিনের আঘাতে খণ্ডিত হলো আখিরের দেহখানা। পরীকে আঘাত করার সাথে সাথেই জেসমিন আখিরের পিঠ তলোয়ার চালিয়ে দেয়। যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে। পরী মাটিতে পড়ার আগেই শায়ের তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে। বেশিক্ষণ শায়েরকে দেখতে পারল না পরী। এমনকি কিছু বলতেও পারল না। কিন্তু ওই খোলা চোখ দুটো যেন অনেক কিছুই বলতে চাইছিল শায়েরকে। তা আর বলা হলো না। পরী শুধু একটা কথাই বলতে পেরেছিল। তা হলো, আমার পরিবারের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম। আপনি সবাইকে রক্ষা করবেন। পরীকে বুকে জড়িয়ে ধরে শায়ের। খুব শক্ত করে ধরে। ওর চোখ থেকে জল গড়ায় না। তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে সে যেন শান্তি অনুভব করে। কিন্তু আজকের পর থেকে এই শান্তি শায়ের আর পাবে না। সে আস্তে করে বলে ওঠে, আমার দায়িত্ব কে নেবে পরিজান? আপনি হিনা, আমি কিভাবে থাকবো? আরেকটু থেকে গেলে হতো না? শান্ত অন্দরের দেয়ালে বাড়ি খাচ্ছে শায়েরের কথাগুলো। প্রিয়তমাকে সে অনেক কথাই বলছে। তার সাথে আর কটা দিন থাকার অনুরোধ করছে খুব করে। কিন্তু প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। চোখের জলে যদি প্রিয় মানুষটা ফিরে আসতো তাহলে পৃথিবীর কেউ সঙ্গীহীন হতো না। শায়েরের আসতে যে খুব দেরি হয়ে গেছে। না হলে পরীকে সে নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা সে করত। মুস্কান তার চোখের পানি আটকাতে পারেনি। শায়ের পরীর ভালোবাসার কাছে সে মাথা নত করে ফেলেছে। শায়েরের বলা প্রতিটা কথাই বেদনাদায়ক। নিজেকে তাই ধরে রাখা অসম্ভব। সে বেদনাত্মক কণ্ঠে বলে, পরী তাহলে জীবিত নেই? আর ওই খুনগুলো আপনি করেননি? তাহলে নিজের ঘাড়ে কেন সব দোষ নিলেন? আমার পরিজান তার পরিবারকে রক্ষা করতে বলেছিল। আমি তাই করেছি। এর বিনিময়ে আমি আমার পরিজানের কাছে চলে যাব। এর থেকে সুখকর আর কি আছে? জমিদার আফতাব তো বেঁচে ছিল। ওনাকে কে মারল? পরিজানকে নিয়ে চলে আসার পর ওনার দুই স্ত্রী তাকে খুন করেছে। ওনারা এখন কোথায়? আর পরীকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? শায়ের বেশ বিরক্ত হলো মুস্কানের কথায়। আপনি অনেক বেশি প্রশ্ন করেন। বিরক্ত লাগলেও আমাকে বলতে হবে। আমি আমার পরিজানকে নিয়ে নবীনগর ফিরে যাই। সেখানেই তাকে কবর দেই। এবং 3 বছর সেখানেই ছিলাম। তারপর পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুঝলাম না আপনার কথা। আপনি যদি 3 বছর নবীনগর থাকেন তাহলে পরীর মা মালা ও জেসমিন কোথায়? আর জুম্মান পিকুলি বা কোথায়? জানি না ওনারা কোথায়। কিন্তু ওই দিন আমি সবাইকে বলেছিলাম ওনারা যেন দূরে কোথাও চলে যায়। মুস্কান আর শায়েরের সামনে বসে থাকলো না। উঠে চলে গেল। নুরুজ্জামানও এতক্ষণ সব শুনছিল। সেই বুঝতে পারে শায়ের নির্দোষ হয়েও নিজের ঘাড়ে সব দোষ কবুল করে নিয়েছে। মুস্কান নুরুজ্জামানের সাথে তার কেবিনে গিয়ে বসল। তারপর রেকর্ডারটা নুরুজ্জামানের কাছে দিল। গোপনে সে শায়েরের সব কথাই রেকর্ড করে ফেলেছে। নুরুজ্জামান সেটা হাতে নিয়ে বলল, এই কেস এবার ঘুরবে। সবার আগে প্রধান আসামিদের গ্রেফতার করতে হবে। আমার মনে হয় আপনার স্বামী মানে ডক্টর নাইম সব জানে। আগে তাকেই প্রশ্ন করতে হবে। বাদল দিনের মতো করে বৃষ্টি ঝরছে শহর জুড়ে। হঠাৎ বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল মানুষজন। অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ভালো না। যেটা এই বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে। ফল ফলাদির দোকানিরা তাদের জিনিসপত্র ঢাকতে ব্যস্ত।
হাসপাতালের সামনেই সারিবদ্ধভাবে ফলের দোকান রয়েছে, কেননা রোগীর জন্য ফলের বিশেষ প্রয়োজন। আত্মীয়রা দেখতে আসলে ফল নিয়ে আসে। দোকানিরা কুল হারালো বৃষ্টির জন্য। ফলমূল বৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করতে লাগলো সবাই। এমনি সময় পুলিশের জিপটা থামল। নুরুজ্জামান বৃষ্টি মাথায় তাড়াহুড়ো করে হাসপাতালের ভেতরে চলে গেল। ওনার সাথে মুস্কানও এসেছে। নাইম তার চেম্বারে বসে রোগী দেখছে। এ সময়ে পুলিশ দেখে সবাই স্বাভাবিকভাবেই নিল, কারণ দেশে খুন খারাপি অহরহ ঘটছে। হাসপাতালে পুলিশের আসাটা স্বাভাবিক। নাইমের ডাক এলো তাকে নুরুজ্জামান জরুরি তলব করেছেন। তবে এতে তার ভাবান্তর নেই। সামনের রোগীকে প্রেসক্রিপশন লিখে বিদায় করে দিয়ে নুরুজ্জামানকে ভেতরে ডাকে। নাইম হেসে তাকে বসার জন্য বলে। সাথে মুস্কানকে দেখে অবাক হলো না সে। নাইম বলল, আমি জানতাম আপনি আসবেন। কথাটা সে নুরুজ্জামানকে উদ্দেশ্য করেই বলে। নুরুজ্জামান কথার পিঠে জবাব দেয়, কিভাবে জানলেন যে আমি আসব? আমার মনে হয় আপনি যে জন্য এসেছেন সেই বিষয়ে কথা বলাই ভালো। নুরুজ্জামান ছেড়ে কাশলেন সেহরান শাইর, যার ফাঁসি আগামীকাল রাত 11:45-এ হওয়ার কথা ছিল। কিন্তু আজ জানতে পারলাম যে খুনগুলোর দায়ে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই খুনগুলো সে করেনি। আরেকটা বিষয় হচ্ছে আপনি সবটাই জানতেন। তাহলে কেন বলেননি আমাদের? আর পরিও যে মারা গেছে সেটাও বলেননি কেন? আর কি কি লুকানো আছে সেটা আপনি বলুন। নাইম এক পলক মুস্কানের দিকে তাকিয়ে আবার নুরুজ্জামানের দিকে তাকালো। আজকে দেখছি আমাকে বাকিটুকু বলতে হবে। দেখুন, আমি চেয়েছিলাম শায়ের নিজের মুখেই সব বলুক। সে যে কতটুকু বলবে সেটাও আমি জানি। হ্যাঁ, আমি জানি শায়ের ওই খুনগুলো করেনি। পরীর দুই মা আর কাজের মেয়ে দুজনকে বাঁচানোর জন্য শায়ের নিজের ঘাড়ে দোষ নিয়েছে। পরী শায়েরের সম্পর্কে আপনি যতটুকু জানেন আমি তার থেকেও বেশি জানি। ওরা একে অপরের পরিপূরক। ভালোবাসার প্রতিযোগিতা সর্বক্ষণ দুজনের মধ্যে চলে। তাই পরীর কথাটা শায়ের ফেলতে পারেনি। আর আমিও তাই চুপ ছিলাম। নুরুজ্জামান রুষ্টচিত্ত কণ্ঠে বলে, এতে আপনিও অন্যায় করেছেন জানেন কি? তাহলে অন্যায় আমি করেছি। যদি আপনি শাস্তি দিতে চান তো পারেন। আপনি এটা বলুন যে পরীর দুই মা ভাই আর কাজের মেয়ে দুটো এখন কোথায় আছে? আমি নিশ্চিত আপনি জানেন ওরা এখন কোথায়। মৃদু হাসে নাইম। শায়ের বোধহয় জানতো যে এরকম প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে। সেজন্য ওদের দায়িত্বটা প্রথমে আমাকে দিলেও পরে সে নিজে ওদের সরিয়ে দেয় অন্য কোথাও। তবে এই মুহূর্তে আমি সত্যিই কিছু জানি না। মুস্কানকে সাথে করে নুরুজ্জামান আবার থানার উদ্দেশ্যে রওনা হলো। নাইমের কাছে আর কোন প্রশ্ন আপাতত তার কাছে নেই। পরে মনে পড়লে আবার আসা যাবে। ইতিমধ্যে শায়েরের ফাঁসি বাতিল হয়েও গেছে। উপর মহলে শায়েরের বলা কথাগুলোর রেকর্ড পাঠানো হয়েছে। আবার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন উপর থেকে। গাড়িতে বসে মুস্কান বলল, ওই হত্যাকাণ্ডের 3 বছর পর শায়েরকে গ্রেফতার করেন আপনারা। আর বাকি 3 বছর শায়ের কারাবন্দী হয়েছিল। তারপর ফাঁসির হুকুম আসে। হিসেবটা কেমন জানি অন্যরকম হয়ে গেল না? শায়েরকে ধরার পর 2 বছর ধরে ওর তদন্ত চলে। আইন এতই সহজ নাকি? শায়েরের ফাঁসির দিন আরও আগেই নির্ধারিত হয়েছিল। কিন্তু শায়েরের ইচ্ছা অনুযায়ী কালকের দিন ঠিক করা হয়। শায়েরের ইচ্ছা অনুযায়ী। এটাই তার শেষ ইচ্ছা ছিল। আর মৃত্যুর আগে আসামিদের শেষ ইচ্ছা পূরণের নির্দেশ আদালত দিয়ে থাকে। শায়েরের ইচ্ছাটা অদ্ভুত ছিল। তবুও 1 বছর পিছিয়ে যায় ওর ফাঁসির। আর এখন ওর ফাঁসিই বাতিল। সময় বড়ই অদ্ভুত। সময়ের সাথে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে তো কেউ বেঁচে যায়। থানায় এসে ওনারা দুজনে আবারও শায়েরের কাছে গিয়ে উপস্থিত হন। শায়ের এতক্ষণে টের পেয়ে গেছে যে মুস্কান সব সত্য বলে দিয়েছে। সে বলে উঠল, আপনি কাজটা ঠিক করলেন না। আপনিও কাজটা ঠিক করেননি। কেন নির্দোষ হয়েও দোষী হলেন? এখন আপনার এই খবর সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে। এমনটা করবেন না। পৃথিবীর কেউ যেন এই খবর না জানে। শায়েরের কথায় বিস্মিত হলো মুস্কান। আপনি এখনো এসব বলছেন? আত্মত্যাগ করা যায়, কিন্তু আপনার মতো আত্মত্যাগ কজন করে? সেটাই এবার বিশ্ব জানবে। বিশ্ব আমার আত্মত্যাগ দেখবে না, তারা দেখবে বিশ্বাসঘাতকতা। আপনি এই খবর কাগজে ছাপালে সবাই জেনে যাবে পরিজানের বাবা কাকার হিংস্রতার কথা। মেয়েরা তাদের বাবাকে বিশ্বাস করতে পারবে না। কাকা ভাইকেও অবিশ্বাস করবে। আশেপাশের কাউকেও ভরসা করবে না।
তাহলে এসব গোপন থাকাই শ্রেয়। দোষীরা তো শাস্তি পেয়েছেই। মুস্কান ভেবে দেখল শায়েরের কথাগুলো চিরন্তন সত্য। এই সমাজে প্রতিষ্ঠিত হতে অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু বদনাম হতে এক মুহূর্তও সময় লাগে না। এখন সবাই যদি জানে আফতাব পিতা হয়েও তার কন্যাদের হত্যা করেছে, তাহলে কোন মেয়েই তার বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না? সব বাবা তো আফতাবের মতো হয় না। কিছু বাবা মেয়েকে রাজকন্যা করে রাখেন। শাইরের কথায় ফের মুগ্ধ হলো মুস্কান। নুরুজ্জামান এবার শাইরকে প্রশ্ন করল, তোমার শাশুড়ি এখন কোথায় আছে? কথায় রেখে এসেছো তাদের? আমি জানি না তারা এখন কোথায় আছে। জানলেও বলতাম না। তুমি তো ওদের সরিয়ে নিয়েছিলে। এখন সত্য বলো। 3 বছর ধরে আমি জেলে বন্দি। আমি কিভাবে জানবো তারা কোথায় আছে? আমি তাদের সিলেটের গাড়িতে তুলে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে তারা কোথায় আছেন তা জানা নেই। আর আপনারা ওনাদের সারা পৃথিবী ওলটপালট করে খুঁজলেও পাবেন না। নুরুজ্জামানের রাগ হলো শাইরের উপর। তিনি রাগে গোজগোজ করতে করতে চলে গেলেন। ওনার কাছে কোন ছবি নেই যা দিয়ে বিজ্ঞাপন দিবেন। কারণ 3 বছর আগে শাইরের শ্বশুরই শাইরের নামে কেস লিখিয়ে উধাও হয়ে গেছেন। শাইরকে ধরতেই 3 বছর লেগে গেছে। কোন খোঁজ নিতে পারেনি নুরুজ্জামান। তখন শুধু শাইরকে ধরার চিন্তাই ওনার মাথাতে ছিল। শাইর যখন পুলিশের হাতে এল, তখনই পরীর পরিবারের খোঁজ শুরু হলো। কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নুরুজ্জামান ভেবেছিলেন শাইর বুঝি সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে যাবে। কিন্তু শেষমেশ শাইর নিজের মুখেই তার দোষ স্বীকার করে নেয়। কিন্তু এখন এই কেসের মোড় ঘুরে গেছে। অতি শীঘ্রই শাইর ছাড়াও পেয়ে যাবে। শাইরের মুখ থেকে আশানুরূপ আর কোন উত্তর পাওয়া গেল না। আর না গেল নাইমের থেকে। নুরুজ্জামানের সন্দেহ শাইরের উপর থেকেই গেল। সে শাইরকে ছাড়ল না। যতক্ষণ না পর্যন্ত প্রত্যক্ষ আসামি ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত শাইরকে কারাবন্দী হয়ে থাকতে হবে। কিন্তু মাস দুয়েক যেতে না যেতেই উপর মহল থেকে চাপ দিচ্ছে শাইরকে মুক্তি দেওয়ার। কেননা বিনা দোষে শাইর 3 বছর জেলে থেকেছে। আর এখন তাকে আটকে রাখার কোন মানেই হয় না। বাধ্য হয়েই শাইরকে মুক্তি দেওয়া হলো। ছাড়া পেয়ে শাইর সর্বপ্রথম নাইমের বাসায় গেল। নাইম ও তার অপেক্ষাতেই ছিল। শোভনকে কোলে নিয়ে বসে আছে মুস্কান। এই ছোট্ট ছেলেটাকে আদর দিয়ে বড় করেছে সে। মা না হয়েও মায়ের আদর স্নেহ দিয়েছে। আজ সে কিভাবে শোভনকে শাইরের কাছে দিয়ে দেবে? বুক ভেঙে কান্না আসছে ওর। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। শোভন অনেকবার জিজ্ঞেস করছে মুস্কান কাঁদছে কেন। কোন উত্তর দিতে পারেনি সে। শুধু অশ্রুসিক্ত নয়নে শোভনের দিকে তাকিয়ে রইল। দরজা খুলে শাইরকে ভেতরে আনলো নাইম। শাইরকে দেখেই কেঁপে উঠল মুস্কান। দুহাতে আঁকড়ে ধরল শোভনকে। অচেনা মানুষের আগমন ঘটতেই শোভন প্রশ্ন করে বসে, ইনি কে আম্মু? সবার দৃষ্টি ঠেকল শোভনের মুখ পানে। নাইম কোন ভনিতা না করেই জবাব দিল, তোমার আব্বু। ছোট্ট শোভন অবাক চোখে দেখল শাইরকে। শুভ্র পাঞ্জাবিতে আবৃত পুরুষটির মুখ ভর্তি দাড়ি। চুলগুলো এলোমেলো। কিন্তু চোখের দিকে তাকাতেই স্থির হলো শোভনের দৃষ্টি। হিসেব মিলাতে পারছে না শোভন। মুস্কানের কোল থেকে নেমে সে নাইমের হাত ধরে বলল, আমার আব্বু তো তুমি। তাহলে এই লোকটা আমার আব্বু হলো কিভাবে? নাইম হাঁটু গেড়ে শোভনের সামনে বসে পড়ে। দুহাতে শোভনের গাল দুটো ধরে বলে, দেখো বাবাই, আমরা সব সময় চোখে যা দেখি আর কানে যা শুনি তা সত্য হয় না। সেরকমই তুমি এতদিন যাদের মা বাবা বলে জেনে এসেছো তারা তোমার বাবা মা নয়। তোমার বাবা ওই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি। আর আজ ওনার সাথে তুমি চলে যাবে। একদম মন খারাপ করবে না। শোভন কি বুঝলো তা জানে না নাইম, তবে শোভন বলে উঠল, তাহলে আমার আসল মা কোথায়? আমাকে তোমাদের কাছে কেন দিয়ে গেছে? তোমার সব প্রশ্নের জবাব তোমার আব্বুই দিতে পারবে। যাও তোমার আব্বুর কাছে। নাইম আর মুস্কানকে করুণ চোখে দেখে সে শাইরের কাছে গেল। শাইর এতক্ষণ চুপ থেকে ছেলেকে দেখছিল। কতটা সহজে সব মেনে নিল। ছেলেটা পরীর স্বভাব পেয়েছে বটে। কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন। শোভনকে কোলে তুলে নিল শাইর। গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল ছেলেকে। বাবার গলা ধরে কাঁধে মাথা রাখল শোভন। বাবা বাবা গন্ধ পাচ্ছে তাই শক্ত করে বাবার গলা ধরে রেখেছে সে। শাইর চলে যাওয়ার আগে নাইম মুস্কানকে উদ্দেশ্য করে বলে, আমি জেল থেকে ছাড়া পেতে চাইনি।
কিন্তু যখন পেয়েই গেছি তখন আমি আমার ছেলেকে নিয়ে আলাদা দুনিয়ায় চলে যাব। আপনাদের ধন্যবাদ এতদিন আমার সম্পদকে আগলে রাখার জন্য। আপনাদের এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। সাইয়ের চলে যেতেই নাইম বসে পড়ল মেঝেতে। এতক্ষণ বহু কষ্টে নিজেকে সামলেছে সে, কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। এতদিন যাকে নিজ সন্তানের স্থানে রেখেছিল তাকেই আজ দূরে সরিয়ে দিল। মুস্কান নাইমের পাশে বসে কাঁদতে লাগল। মুস্কানের কষ্ট যেন একটু বেশি হচ্ছে। নাইম এক হাতে মুস্কানকে বুকে টেনে নিল। কষ্টের মাঝেও একটু খানি শান্তি অনুভব করল মুস্কান। মানুষের একদিক দিয়ে কষ্ট আসলে অন্যদিক থেকে সুখ আসে যেন। আজ শোভন চলে গেল কিন্তু নাইম কাছে টেনে নিল মুস্কানকে। সেদিনের পর আরো 5 মাস কেটে গেছে। নুরুজ্জামান সবসময় সাইরকে চোখে চোখে রাখত আড়াল থেকে, যদি কোন খবর পাওয়া যায়। কিন্তু না, কোন খবর পাওয়া গেল না। সাইর ছেলেকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে। এতে বিরক্ত নুরুজ্জামান। কেসটা এতদূর এসে থেমে গেল যেন। আর কোন তথ্যই পাচ্ছেন না তিনি। শুধুমাত্র একটা খবর তিনি পেয়েছেন শুধু। সেটা হলো জুম্মান ওর বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। তাও বছর খানেক আগে। আর কিছুই জানা যায়নি। তাই এই কেস আপাতত বন্ধ। নতুন বাড়িতে বাবার সাথে বেশ কাটাচ্ছে শোভন। মুস্কান আর নাইম প্রায়শই দেখা করতে আসে শোভনের সাথে। এভাবেই ওদের দিন কাটছে। একদিন সকাল বেলা হলুদ খামের চিঠি হাতে সাইরের কাছে গেল শোভন। চিঠিটা সাইরের দিকে এগিয়ে দিল শোভন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চিঠিটা খুলল সে। 7 বছরের অপেক্ষা শেষ হতে চলছে। আপনার শাস্তির মেয়াদ শেষ। বাগানে অসংখ্য ফুল ফুটে আছে কিন্তু মালির অভাবে তা খুব তাড়াতাড়ি ঝরে পড়তে চলছে। ভ্রমরগুলো অভিমান করে ফিরে যাচ্ছে। সৌন্দর্য শূন্য হতে চলছে মন বাগান। শূন্যতা খুব শীঘ্রই পূর্ণতা পেতে চাইছে। এ দূরত্ব কি ঘুচবে না? চিঠিটা পড়ে মৃদু হাসে সাইর। বাবার হাসি দেখে শোভন জিজ্ঞেস করে, কার চিঠি ছিল আব্বু? শোভনকে কাছে টেনে নিল সাইর। বুকে জড়িয়ে ধরে শুধালো, নতুন দিনের সূচনা হতে চলছে আমার রাজকুমার। আমাদের গন্তব্য এখনো শেষ হয়নি। নতুন সফরের জন্য তৈরি হও। এলোকেশি রাখি শাক তুলতে রাস্তার ধারে এসেছে। রাস্তার পাশে পাটখড়ির তৈরি জানালাগুলো বাঁশের সাহায্যে দাঁড় করানো। পুঁইশাক গাছের লতাগুলো ছড়িয়ে আছে চারিদিক। বেশ দেখতে হয়েছে। ভাইয়ের ঘাড়ে বসে আর কতদিন খাবে সে? ভাইয়ের বউ কথা শোনাতে পারলেই বাঁচে। তাই শাক সবজি চাষ করে 2 টাকা রোজগার করে। সম্পান থাকলে কি এই দুর্দিন দেখতে হতো? ছেলেটা অভিমান করে তাকে ছেড়ে চলে গেল। সেই সময়ে লখা যাচ্ছিল সেখান দিয়ে। হাতে তার গাঁদা ফুলের মালা। রাখির মনে পড়ে গেল আজ ইন্দুর ছোট ছেলের অন্নপ্রাশন। মহা ধুমধামে তা পালন করা হচ্ছে। রাখি মনে মনে ভাবে যদি বিন্দু সম্পান থাকতো তাহলে ওদের ঘরেও সন্তান থাকতো। লখা রাখিকে দেখে জিজ্ঞেস করে, কিবা আছো মাসি? শরীর ভালা তো? রাখি মলিন হাসিতে জবাব দিল, ভালা রে লখা। ইন্দুর পোলা কি ভালা আছে? ভালাই আছে। তুমি একটু পরে যাইও কিন্তু। আমার খারানের সময় নাই। লখা দ্রুত পায়ে প্রস্থান করে। লখার চলে যাওয়ার পর পরই চুল দাড়ি ভর্তি একটা পাগলের আবির্ভাব হলো। চুল দাড়ি এতই ঘন যে তাকে চেনার উপায় নেই। চেহারারও বিচ্ছিরি অবস্থা। গ্রামের কিছু ছেলে মেয়ে পাগলটাকে উত্ত্যক্ত করছে আর তার পিছু পিছু আসছে। রাখি আবার মুখ ফেরাল। এই পাগলটাকে দেখে ঘৃণা হচ্ছে তার। কি নোংরা! সুখানের পর আরো 2জন পাগল নূরনগরে দেখা গিয়েছে। তারা কোথা থেকে এসেছে নাম কি তা কেউই জানে না। চেহারা দেখে কিছু বোঝার উপায়ও নেই। এতে গ্রামের কোন ব্যক্তি মাথা ঘামায় না। পাগলের আবার কিসের পরিচয়? রাখি শাক তুলে নিয়ে চলে গেল। পিছন ফিরে ছেলে মেয়েগুলোকে হাসি ঠাট্টা করতে দেখে হাসল সে। আস্তে করে বলে উঠল, যেমন কর্ম তেমন ফল। যে রাজ্য চায় সে হয় ভিখারি। চোখের জল মুছে রাখি নিজ গন্তব্যে চলে গেল। শোভন আজকেও একটা হলুদ খামের চিঠি পেল। পিয়ন চিঠিটা দিতেই ওলট পালট করে দেখল সে। চিঠিটা কোথা থেকে এসেছে তা দেখতে চাইল। কিন্তু প্রেরকের কোন ঠিকানা নেই। বিরক্ত হলো শোভন। নাকের ডগা ক্রমশ লাল হতে লাগলো তার। সামনের দোকানে চিনি কিনতে গিয়েছিল সে। সাইয়ের বারণ করা সত্ত্বেও সে চিনি কিনে বাসায় ফিরছিল। বাসার গেইটের সামনে এসে দাঁড়াতেই পিয়ন চিঠিটা ধরিয়ে দিয়ে গেল।
শোভন ধীর পায়ে ঘরে ঢুকতেই চেয়ারে বসা নুরুজ্জামানের দিকে চোখ গেল ওর। শাইরের সাথে হাত নাড়িয়ে কথা বলছেন তিনি। চিঠিটা মুড়িয়ে মুঠোবন্দি করে নিল সে। যথাস্থানে চিনি রেখে শাইরের সামনে গিয়ে দাঁড়ালো সে। নুরুজ্জামান এতক্ষণে শোভনকে খেয়াল করে। শোভন পকেট থেকে চিঠিটা বের করে শাইরের দিকে তুলে ধরে বলে, আব্বু তোমার চিঠি এসেছে। শাইর থমকালো। নুরুজ্জামানের সামনেই দিতে হলো চিঠিটা। বিন্দু বিন্দু ঘাম দেখা দিল শাইরের কপালে। ছো মেরে চিঠিটা নুরুজ্জামান কেড়ে নিলেন। খাম খুলে চিঠি বের করে পড়তে লাগলেন। তবে লেখাগুলো পড়ে তার ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে গেল। তারপর শাইরের দিকে সেটা এগিয়ে দিল। শাইর ভেবাচেকা খেয়ে গেল। সে নিজেও পড়া শুরু করল। আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু। তুমি পৃথিবীর সেরা আব্বু। আমাকে কত আদর করো। আমি তোমার সাহসী রাজকুমার। চোখ তুলে শাইর ছেলের দিকে তাকালো। শোভন খিলখিল করে হেসে উঠল। তাজ্জব বনে গেল নুরুজ্জামান। তিনি এসেছিলেন শাইরের সাথে কেস নিয়ে আলোচনা করতে, কিন্তু আশানুরূপ কিছুই পেল না। উল্টে বোকা বনে গেল। সে ভেবেছিল এই চিঠিতে বোধহয় কিছু আছে। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল। নুরুজ্জামান চলে যেতেই শোভন পকেট থেকে আসল চিঠিটা বের করে দিল। শাইর বেশ অবাক হলো ছেলের কাণ্ডে। এতটা চতুরতার সাথে কাজটা করল কিভাবে সে? ভয় পাইয়ে দিয়েছিল। মায়ের মতোই হয়েছে একদম। শাইর হাসলো আবার। শোভন জিজ্ঞেস করে, আমরা কবে যাচ্ছি আব্বু? খুব শীঘ্রই যাব আমার রাজকুমার। তোমার জন্য অনেক বড় উপহার আছে সেখানে। উপহারটা কি তা আমি জানি। তুমি জানো? কিভাবে? শোভন কিছু বলল না। চুপ করে নিজের ঘরে চলে গেল। স্কুল ব্যাগটা খুলে একটা খাতা সে বের করল। সিমেন্টের মোলাটের খাতাটা শোভনের অনেকবার পড়া হয়ে গেছে। বাংলা রিডিং সে খুব ভালো করেই পড়তে পারে। শোভন এই খাতাটা মুস্কানকে অনেকবার পড়তে দেখেছে। তাই নিজের ব্যাগে করে খাতাটা সে নিয়ে এসেছে। এই খাতাটা অনেকবার তারও পড়া হয়ে গেছে। শেষে কিছু বাক্য পড়ি শোভনের জন্য লিখে গেছে, আমার রাজকুমার, আল্লাহর অনুমতিতে আমাদের আবার মুলাকাত দেখা হবে। সেই লেখাটায় হাত বুলিয়ে খাতাটা বুকে চেপে ধরল। মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন আম্মিজান। দরজার আড়ালে দাঁড়িয়ে শাইর ছেলের কথা শুনে। এতটা বুদ্ধিমত্তার অধিকারী এই ছেলে, যা শাইরকে প্রতি পদে পদে বিস্মিত করে দিচ্ছে। নুরুজ্জামানকে যেভাবে ঘোল খাওয়ালো, ভাবতেই হাসি পেল ওর। মুস্কানকে তারা দিচ্ছে নাইম। তৈরি হতে সময় লাগছে বলে মৃদু ধমকাচ্ছে। আপাতত নাইমের কথায় পাত্তা দিচ্ছে না মুস্কান। সবুজ রঙের শাড়িটি পরিপাটি করে পরে তারপর বের হলো সে। আজকে দুজনেই কাজ থেকে ছুটি নিয়েছে। কিন্তু মুস্কান জানে না নাইম তাকে এখন কোথায় নিয়ে যাবে। অনেকবার জিজ্ঞেস করেও কোন উত্তর মেলেনি স্বামীর কাছ থেকে। তাই হতাশ হয়ে নাইমের পিছু ধরে সে। মুস্কানের একটা হাত চেপে ধরে নাইম। এতে মৃদু হাসি ফুটল মুস্কানের ওষ্ঠাধরে। নাইম রিকশা ডেকে তাতে উঠে পড়ে। মুস্কানের এতদিনে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী। এতগুলো বছর শোভন ছাড়া নাইম কিছুই বোঝেনি, কিন্তু আজ নাইম মুস্কানের এত কাছে এসেছে। ভালোই লাগছে মুস্কানের। এতদিনে অন্তত স্বামী স্ত্রীর সম্পর্কটা গাঢ় হয়েছে। রিকশা থেকে নেমে ট্যাক্সি নিল ওরা। নাইম এখনো মুখ খোলেনি। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্যাক্সি থামে। মুস্কান অবাক হয়ে চারিদিক দেখে। সাংবাদিক হওয়ার দরুন দেশের সব জায়গাতেই সে গিয়েছে। এই স্টেশন থেকে ঢাকা টু কলকাতার ট্রেন ছাড়ে। মানে ভারত যাওয়ার ট্রেন। মুস্কান অবাক হলো এই ভেবে যে নাইম এখানে কেন আসল। মুস্কানকে সাথে নিয়ে আসার কারণ কি? নাইমের তো কোন আত্মীয় ভারত থাকে না। তাহলে এখানে আসার কারণটা কি? এসব ভাবতে ভাবতেই হাতে টান পড়ল। নাইম ওর হাত ধরে স্টেশনের ভেতর নিয়ে গেল। মুস্কান ওপা চালায় নাইমের পিছু পিছু। কিছুদূর গিয়ে শাইরকে দেখেই থমকে যায় সে। সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে শাইর। হাতা কনুই পর্যন্ত গোছানো। চোখে সুরমা দেওয়া। ঠোঁটে সুন্দর হাসি। পরীর বলা মালির সৌন্দর্য চোখের সামনে দেখছে সে। পরীর বর্ণনা হুবহু মিলে গেছে। তবে মুস্কান আরও অবাক হলো শোভনকে দেখে। অবিকল বাবার বেশ ধারণ করেছে সে। টানা টানা চোখে সুরমা পড়েছে বাবার মতো। সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো। মুস্কানকে চোখে পড়তেই শোভন দৌড়ে গিয়ে ওর কোলে উঠে পড়ল। মুস্কান শোভনকে বুকে জড়িয়ে ধরে নাইমের দিকে তাকালো সে। নাইম বুঝল এবার তার চুপ থাকলে চলবে না,
সায়ের শোভনকে নিয়ে কলকাতা চলে যাচ্ছে। ওখানেই থাকবে ওরা। বিস্ময়বিমূঢ় মুস্কান। তাহলে তো আর ওর দেখা হবে না শোভনের সাথে। ওর চোখের পানি আটকাতে পারেনি সায়ের আর শোভনকে। ট্রেন ছাড়ার সময় আসতেই নিজ কামরায় গিয়ে বসে ওরা। শোভন জানালা দিয়ে উকি দিয়ে শেষবারের মতো নাইম মুস্কানকে বিদায় জানায়। অতঃপর সায়েরকে বলে, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, তাই না আব্বু? ছেলের কথায় মুচকি হাসল সায়ের। অবশ্যই। সবকিছু একসাথে পাওয়া অসম্ভব। দুনিয়াকে তুমি যা দেবে দুনিয়াও তোমাকে তাই দেবে। তুমি দুনিয়াকে কি দিয়েছিল আব্বু, যার জন্য এতদিন কষ্টে ছিলে? দীর্ঘশ্বাস ফেলে সায়ের জবাব দিল, কিছু সময় আমি দুনিয়াকে কষ্ট দিয়েছিলাম, তাই আমিও কষ্ট পেয়েছি। তবে আমি ভালোবাসাও দিয়েছি। তাই তো এখন বাকি জীবনে দুনিয়াও আমাকে ভালোবাসা দেবে। কিন্তু আমি সব সময় এই দুনিয়াকে ভালোবাসা দেব। ছেলের কথায় হাসল সায়ের। লম্বা ভ্রমণ শেষে ট্রেনটি ভারত পৌঁছালো। তবে কলকাতা স্টেশনে নামল না সায়ের। আবার নতুন গন্তব্য ধরল ট্রেনটি। এবার গিয়ে থামল জলপাইগুড়ি স্টেশনে। ব্যাগ থেকে গরম কাপড় বের করে দুজনেই পরে নিল। শীত শীত ভাবটা আরো এগোলে আস্তে আস্তে তীব্র হবে। যদিও এখন অনেক কম শীত করছে। স্টেশন থেকে নেমে দার্জিলিংয়ের বাস ধরে সায়ের। নিউ জলপাইগুড়ি গুড়ি থেকে দার্জিলিংয়ের কার্শিয়াং শহর 53 কিলোমিটার দূরের পথ। মধ্যপ্রহরের শেষের দিকে কার্শিয়াংয়ের বাসে ওঠে ওরা। বাকি রাতটুকু বাসেই কাটে বাবা ছেলের। পাহাড়ি রাস্তা, তার উপর প্রচণ্ড শীত। ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে সায়ের। গরম কাপড় পরা সত্ত্বেও উষ্ণতা দিতে চাইছে সে। শোভন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবার বুকে। গন্তব্যে পৌঁছেও শোভনের ঘুম ভাঙল না। তখন ফজরের আজান পড়েছে। ছেলেকে কোলে তুলে নিয়ে আরেক হাতে ব্যাগ ধরে বাস থেকে নেমে পড়ল সে। গাড়ি নিয়ে হাজির হলো ছোট্ট একটা বাড়ির সামনে। ততক্ষণে শোভনের ঘুম ভেঙে গেছে। দরজায় টোকা দিতেই একটা যুবক এসে দরজা খুলে দিল। শোভনের কাছে সম্পূর্ণ অচেনা সেই যুবকের চেহারা। তবে যুবকটা যেন সায়েরকে চেনে। কারণ সায়ের হাসছে সামনের যুবককে দেখে। কিছু বুঝে ওঠার আগেই অচেনা পুরুষটি কোলে তুলে নিল শোভনকে। কিছু বলছে না শোভন। শুধু চেয়ে চেয়ে দেখছিল সবকিছু। ঘরের ভেতরে ঢুকতেই আরো কয়েকজন নতুন মুখের সম্মুখীন হলো সে। কাউকেই চিনতে পারছে না শোভন। এই ভোর বেলা কি তার জন্যই এই মানুষগুলো জেগেছিল? কিন্তু কেন? এরা কারা? একমনে এসব ভেবে চলছে সে। বাবার দিকে তাকিয়ে দেখল ওর বাবাও অস্থির নয়নে আশেপাশে চোখ বুলাচ্ছে। সাইরের অস্থিরতা দেখে অচেনা যুবকটি বলে উঠল, সে ঘরে নেই, সে পাহাড়ে। বাক্যটা শেষের সাথে সাথে সাইরের অস্তিত্ব যেন মুহূর্তেই মিলিয়ে গেল। সাইর ছুটল পাহাড়ের দিকে। তবে তাকে কেউ বাধা দিল না। বাধা দেওয়ার সাহস যেন কারো নেই। প্রকৃতিও চায় সাইরের পদচরণ পাহাড়ে পড়ুক। শীতের কুয়াশাগুলো যেন সাক্ষী থাকলে চায় উতলা পুরুষটির ভালোবাসার। তাই তারাও সাইরের সাথে ধেয়ে যাচ্ছে পাহাড়ে। গন্তব্য যখন শেষ হলো, দূরে একটা নারী অবয়ব ভেসে উঠল। এই শীতের মধ্যেও নারীটির শরীরে নেই শীত নিয়ন্ত্রিত বস্ত্র। পাতলা শাড়ি পরে সে খোলা চুলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। কোমল হাতে সে স্পর্শ করছে চা পাতাগুলোতে। কচি পাতা ছিঁড়ে রাখছে হাতে থাকা ছোট্ট ঝুড়িতে। কিছু পল থেমে গিয়ে ধিমি পায়ে সামনে এগোচ্ছে সায়ের। ঠোঁটজোড়া প্রসারিত করে সে একটা শব্দ উচ্চারিত করতেই নারী অবয়বটির হাত থেমে গেল। সূর্য এখনো দিগন্তে দেখা দেয়নি। সহজে দেখা দিবে বলে মনে হয় না। কুয়াশাচ্ছন্ন চারিদিক, দূর দূরান্তের কিছুই দেখা যাচ্ছে না। যদিও কার্শিয়াংয়ের শীত দার্জিলিংয়ের মতো তীব্র নয়। এখানকার আবহাওয়া সারা বছরই আরামদায়ক। তবুও আজ যেন কুয়াশা আর শীত অন্যদিনের তুলনায় একটু বেশি। কাছের কিছুও স্পষ্ট দেখা যায় না। ধোঁয়াশা লাগছে সব, প্রকৃতিও যেন অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে ধরণীতে। সেজন্যই বোধহয় কুয়াশাচ্ছন্ন পৃথিবীটা মোহনীয় লাগছে। ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে সায়ের। নারী অবয়বটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। তাই সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কুয়াশা ভেদ করে সে এলোকেশী তনয়ার সামনে এসে দাঁড়ালো। 7 বছর পর মধুরতম কণ্ঠস্বর সায়েরের কানে পৌঁছালো। আসসালামু আলাইকুম মালি সাহেব। বহুদিনের তৃষ্ণা যেন নিবারণ হতে চলেছে সাইরের। তবুও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। শুষ্ক গলায় সালামের উত্তর দিল সে, ওয়ালাইকুম আসসালাম পরিজান। কেমন আছেন?
পরীর এই প্রশ্নের জবাব দিল না শায়ের। উল্টে নিজেই প্রশ্ন করে বসল, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তৃষ্ণায় বুকটা খা খা করছে। শীতকালকেও আমার কাছে তেজস্ক্রিয় চৈত্রের মতো মনে হচ্ছে। দুগদম এগিয়ে এল পরি। পায়ে তার জুতো নেই। শীতল কার্শিয়াংকে সে পরিপূর্ণভাবে আজ উপলব্ধি করতে চাইছে সে। শাহিরের এই প্রশ্নের পরিবর্তিতে সেও প্রশ্ন করে, আমি কি আপনাকে অনুমতি দিতে পারি? পরি মুচকি হাসল কথাটা বলে। বিপরীতে শাহিরও মুচকি হাসল। তবে সে খেয়াল করল তার চোখ ঝাপসা হয়ে আসছে। পরীর চোখেও অশ্রুকণা সে দেখতে পেল। শাহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে পরি নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরে শাহিরকে। স্বামীর গলায় মুখ ডুবিয়ে দিয়ে তার শরীরের ঘ্রাণ চুম্বকের মতো টেনে নিল নাকে। শক্ত করে শাহিরের গলা আঁকড়ে ধরে রইল সে। নিজের অর্ধাঙ্গিনীকে ধরে 7 বছরের তৃষ্ণা মেটাতে লাগলো শাহির। এত কাছে আসার জন্যই তো এত দূরত্ব ছিল তাদের মধ্যে। এরকম সুন্দর সমাপ্তি পাওয়ার জন্য 7 বছর কেন 7 যুগ দূরে থাকতে শাহির রাজি। তবুও যেন ওর সমাপ্তিটা তার পরিজানের সাথেই হয়। পরীকে নিজের থেকে ছাড়িয়ে ওর সারা মুখে চুমু খেয়ে আবার জড়িয়ে নিল নিজ বক্ষে। পরী শুধু স্বামীর পাগলামো দেখতে লাগলো। আর অশ্রু বিসর্জন দিতে লাগলো। পরীকে বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করাল শাহের। তারপর বলল, আপনি শীতের কাপড় পরেননি কেন? ঠান্ডা লাগবে তো। তৎক্ষণাৎ নিজের গায়ের চাদরখানা পরীকে পরিয়ে দিল সে। শীত আপনার লাগবে না। ঠান্ডা তো আপনারও লাগবে। পাথরের অশ্রু আসে না, তেমনি ছেলেদের কষ্টও কষ্ট মনে হয় না। পরী মৃদু হাসল, অনেক কথা জমে আছে মালি সাহেব। পাহাড় সমান কথা। আপনি শুনবেন। আল্লাহ আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনি সব সময় একে অপরের কথা শুনব। দূরে থাকলে একে অপরের কথা ভাবব। আপনি বলুন। আমি আজ আর কিছুই বলবো না, আপনার সব কথা শুনে যাব শুধু। আমাদের দূরত্ব তাহলে ঘুচলো। আপনার আমার মাঝে দূরত্ব কখনোই ছিল না। এই 7 বছর আমি আপনার মধ্যেই ছিলাম। আর আপনি আমার ভেতর। অনেক কষ্ট দিয়েছি আপনাকে আমি। ক্ষমা করুন আমাকে। পরীর ঠোঁটে আঙুল চেপে ওকে চুপ করিয়ে দিয়ে শায়ের বলে উঠল, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি আপনার স্থানে সঠিক ছিলেন আর সর্বদা থাকবেন। আমি সেই আগের পরিজানকে সবসময় দেখতে চাই। কথা দিচ্ছি আর কখনোই আপনাকে দূরে ঠেলে দিব না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও আপনাকে আমার চোখ দুটো খুঁজবে। আমি যতটা নিঃশ্বাস নেব তা আপনার সাথেই নেব। যত দুর্গম রাস্তাই হোক না কেন তা আপনার সাথেই হাঁটব। আল্লাহ যদি তার ইবাদত ব্যতীত কারো ইবাদত করার হুকুম দিত তাহলে আমি একমাত্র আপনার ইবাদত করতাম পরিজান। টলমল চোখে পড়ি বলে, এত সুখ আমি কোথায় রাখি? মালি সাহেব, আপনার ভালোবাসার গভীরতা যে আমি মাপতে পারছি না। আমার ভালোবাসা অনেক গভীর পরিজান। এই গভীরতা মাপতে গেলে আপনি তল খুঁজে পাবেন না। তলে হারিয়ে যাবেন। প্রকৃতিকে চমকে দিয়ে কুয়াশা সরে যাচ্ছে। হয়তো সূর্যিমামা শীঘ্রই উকি দিবে। তার যেন হিংসে হচ্ছে এই মুহূর্তে। সে ব্যতীত প্রকৃতি সাক্ষী হয়েছে শায়ের পরীর ভালোবাসার। শায়ের পরীকে আবার বুকে টেনে নিয়ে শুধায়, অবাধ্য মন শুধু আপনাকে পাওয়ার জন্য আরাধনা করে। আমার হৃদস্পন্দন শুনে বুঝতে পারছেন কি? পরী জবাব দেওয়ার সময় পেল না। তার আগেই নিজের সন্তানের মুখে আম্মিজান ডাকটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। শাহিরের বুক থেকে মাথা তুলে শোভনের দিকে তাকালো। দৌড়ে আসছে শোভন। পরী এগোলো না, শোভন কাছে আসতেই হাঁটু মুড়ে বসে সে জড়িয়ে ধরল ছেলেকে। খুশিতে আত্মহারা মাকে পেয়ে শোভন। পরী ছেলের কপালে বার কয়েক চুমু খেল। এর থেকে সুন্দরতম দৃশ্য বোধহয় প্রকৃতিতে আর হতেই পারে না। সূর্য ধরণীতে উকি দিতেই শায়ের, পরী, শোভন সেদিকে তাকালো। এক নতুন দিনের সামিল হলো তিনজন। সাথে নতুন জীবন শুরু করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো ওরা। শোভন দুহাতে মায়ের গাল ধরে দেখতে লাগলো মাকে। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আমার আম্মিজানের থেকে সুন্দর নারী এই পৃথিবীতে কেউ নেই। ছেলের কথায় হাসল পরী। মা ছেলেকে দেখে শায়েরও হাসল। পরী আর ওর দূরত্ব শায়ের মেনে নিতে পেরেছে, কিন্তু মা ছেলের দূরত্ব মানতে শায়েরের অনেক বেশি কষ্ট হয়েছে। তবে এছাড়া তখন কোন উপায় ছিল না। নাইম তখন পরীর সাথে শোভনকে দিতে রাজি হয়নি। অতটুকু বয়সে শোভনের কষ্ট হতো। পরীরা তখন পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। নৌকা করে পাড়ি দিতে হয়েছিল নদী। বর্ডার পার হতে অনেক কসরত করতে হয়েছে।
নাইম তা ভেবেই শোভনকে পরীর সাথে শোভনকে যেতে দেয়নি। সেদিন পরী বারবার অশ্রুসিক্ত নয়নে ছেলেকে দেখছিল। বেশিক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে পারেনি। সময় খুব কম, তাই জীবনসঙ্গী আর সন্তানকে বিদায় দিয়ে পরী পাড়ি জমায় ভারতের কার্শিয়াং শহরে। সাথে ওর পরিবারও। তবে সবাই আলাদা আলাদা ভাবে বর্ডার পার হয়ে এসেছে। পরবর্তীতে সবাই এক হয়েছে। জুম্মান পিকুলকে নিয়ে আগেই সেখানে ছিল। রূপালীকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার আগেই জুম্মান আর পিকুলকে সে পাঠিয়ে দেয় কার্শিয়াংয়ে। পরবর্তীতে পরীরাও জুম্মানের কাছে চলে আসে। তারপর জুম্মানই পরীর চিকিৎসা করায়। ভারতের চিকিৎসা পরিস্থিতি অনেক ভালো। ডাক্তার দেখানোর পর তারা পরীকে প্লাস্টিক সার্জারির কথা বলে। এতে সে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু পরী জানতো এতে ওর চেহারায় বেশ পরিবর্তন আসবে। সেজন্য পরী নিজেই নাকচ করে দেয়। থাক না তার পোড়া মুখ। সে তার মালির পরিজান হয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারবে। কিন্তু বোনের সিদ্ধান্ত মেনে নিল না জুম্মান। প্লাস্টিক সার্জারি না করলেও চিকিৎসা চালিয়ে গেল সে। পরী শুধু বিস্মিত নয়নে জুম্মানকে দেখেছিল সেদিন। এই কি সেই ছোট্ট জুম্মান, যাকে কোলে পিঠে করে বড় করেছে ও? সেই ছোট্ট জুম্মান আজ পরিপূর্ণ যুগকে পরিণত। সবার ভালোবাসায় পরীর চিকিৎসা বিফলে যায়নি। দ্রুতই সুস্থ হয়েছে পরী। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে বাড়ির পথ ধরেছে পরী। তার এক হাত শাইরের হাত ধরে আছে। শোভন শাইরের কোলে। নতুন দিনের নতুন সূচনা। জীবনে সবকিছুই আজকে নতুন লাগছে পরীর কাছে। পথ পেরিয়ে বাড়িতে এসে পৌঁছালো ওরা। দরজা খুলল জুম্মান। শাইর পরী ভেতরে প্রবেশ করতেই জুম্মান বলে উঠল, পরী আপা, তোমার ছেলে ভীষণ চতুর। সুন্দর ভাই বাইরে যেতেই সেও ইচ্ছা পোষণ করে তোমার কাছে যাবে। আটকাতে পারলাম কই? ওকে পাহাড়ে নিয়ে যেতেই আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। শোভন ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলে, মা বাবা আর ছেলের মাঝে অন্য কাউকে আসতে নেই তা জানো না বুঝি মামা? জুম্মান ভড়কে গেল শোভনের কথায়, জানলে কিভাবে আমি তোমার মামা? শোভন হাসল জুম্মানের কথায়। ছেলের মাথায় হাত বুলিয়ে পরী জিজ্ঞেস করে, চিনলে কিভাবে মামাকে? বলে দাও। সেটা বলা যাবে না। বাকি সবাই আসুক দেখি চিনতে পারি কিনা। শাইরের কোল থেকে নেমে হট্টগোল শুরু করে দিল শোভন। একে একে সবাই এসে হাজির। শোভন প্রথমে মালার সামনে গিয়ে দাঁড়ালো। সম্পূর্ণ অবলোকন করল মালাকে। গায়ে শাল জড়ানো সুন্দর নারীটিকে চিনতে অসুবিধা হলো না শোভনের। ওই খাতার বর্ণনা অনুযায়ী শোভন মালা আর জেসমিনকে চিনে ফেলল। কুসুম আর শেফালির নাম বললেও কোনটা কুসুম আর কোনটা শেফালি তা বলতে পারল না। মায়ের মতো সুন্দর আরেকটি নারীকে দেখে শোভন বলে উঠল, তুমি মেজো আম্মু তাই না? কিন্তু তুমি তো মারা গিয়েছ। তাহলে? দাউ দাউ করে আগুন জ্বলছে। পুড়ছে কাগজগুলো। চেয়ারে বসে এক দৃষ্টিতে তা দেখছে নাইম। পরীর পাঠানো সমস্ত চিঠি সে আজ পুড়িয়ে দিয়েছে। আর কোন বিন্দুমাত্র প্রমাণ সে রাখবে না। রুমি নাইমের পাশে বসে বলল, আমি এখন সব সত্য জানতে চাই নাইম। এই চিঠিগুলো পরী আমার কাছে পাঠাতো। কিন্তু পরী আর শায়ের এতদিন আলাদা ছিল কেন? পরীর বাবা কাকাকে যদি শায়ের খুন নাই করে থাকে তাহলে কে করল? পরী। দীর্ঘশ্বাস ফেলে নাইম, কে বলেছে পরীর বাবা আর কাকা মারা গেছে? মানে, এই বিষয়টা নিয়ে এত কিছু। আর তুই বলছিস ওনারা বেঁচে আছে? কিভাবে? তাহলে এত সব নাটকের প্রয়োজন ছিল কি? আরেকটু হলেই তো শায়েরের ফাঁসি কার্যকর হয়ে যেত। নাইম হেসে উঠল বলল, শায়েরকে এতটাই বোকা মনে করিস তুই? তোর কি মনে হয় ছোট্ট ছেলেকে ফেলে কি পরী এত সহজেই জমিদার বাড়িতে চলে গেল? আর কতগুলো মানুষকে খুন করে চলে এল? সবকিছু কি এতই সহজ? আর শায়েরকে কি পুলিশ গ্রেফতার করেছে? না, শায়ের নিজেই ধরা দিয়েছে। শহরে ফেরার পর সব বন্ধুরা এক প্রকার আলাদা হয়ে যায়। শেখরের বেইমানি করার জন্য প্রথমত শেখরের সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই। নাইম সে সময় জেলে ছিল। ছাড়া পাওয়ার পর ওদের কীর্তনের সাক্ষাৎ ছিল। নাইম বাদে আসিফ, মিষ্টি আর রুমি পাড়ি জমায় বিদেশে। নাইমই একমাত্র দেশে রয়ে যায়। ডাক্তারি পড়া শেষ করে সেখানে বছর দুয়েক কাটিয়ে রুমি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার। এসেই সে নাইমের সাথে যোগাযোগ করে। তখন নাইম আর মুস্কানের সদ্য বিয়ে হয়েছে। পরী আর শায়েরের ঘটনাটা তখন রুমি জানতে পারেনি। মুস্কানের কোলে ছোট্ট শোভনকে দেখে হতবাক রুমি। প্রশ্নের তীর ছুঁড়ে দেয় নাইমের দিকে।
নাইম একে একে পরীর সাথে ঘটে যাওয়া সব কিছুই বলে, শুধু এটা বলে না যে পরী কেন শাইরের থেকে আলাদা হলো আর শোভনকেই বা কেন নাইম নিজের কাছে রেখেছে। এসব হাজারো প্রশ্ন থাকলেও উত্তর নাইম দেয়নি। সে শুধু রুমিকে বলেছিল যাতে ও পরীর সাথে যোগাযোগ রাখে, কেননা পুলিশ কেসে একসময় নাইম নিজেও জড়িয়ে যেতে পারে। কিন্তু রুমিকে কেউ সন্দেহ করবে না, এই জন্যই পরীর পাঠানো সব চিঠি প্রথমে রুমির কাছে আসতো। আর রুমি সেই চিঠি পুনরায় লিখে তা নাইমের কাছে পাঠাতো। কোনোদিন যদি এই চিঠি পুলিশের হাতে পড়েও যায় তবুও যেন হাতের লেখা শনাক্ত করতে না পারে। রুমি সামনে এলেও পরী যাতে কোনোভাবেই সকলের সামনে না আসে। শুধুমাত্র পরীকে আগলে রাখার জন্য সুরক্ষার জাল সব দিকে বিছিয়ে দিয়েছে শায়ের, যাতে তার পরিযান সুরক্ষিত থাকে। সেজন্য সে নিজে পুলিশের হাতে ধরা দিয়েছে। আর আজ নাইম রুমির বাড়িতে এসেছে। পরীর লেখা সব চিঠিগুলো রুমির কাছেই ছিল, সেগুলো পুড়িয়ে ফেলতে এসেছে। সব চিঠি একসাথে জড়ো করে জ্বালিয়ে দিল সে। আর তখনই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসে রুমি, যা ওর অজানা। নাইমের কথাগুলোও বেশ অবাক করে রুমিকে। হিসেবটা সে মেলাতে পারছে না কিছুতেই। যদি আফতাব আর আখির জীবিত থাকেন তাহলে ওনারা এখন কোথায়? রুমি এবার বেশ কঠোর ভাবেই জিজ্ঞেস করে, নাইম এবার তো সত্যি বল। এত ধোঁয়াশায় রাখিস না। সোজা হয়ে বসে নাইম তারপর অতীতের ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে। এই জমিদার আফতাব মোটেও সুবিধার লোক ছিল না, ভয়ঙ্কর লোক তিনি। পূর্বপুরুষদের সূত্র ধরেই ওনারা অত্যাচার চালিয়ে আসছে। আমি সব সময়ই ভাবতাম গ্রামের মানুষ এত ভয় পায় কেন ওই জমিদার মহলকে। কিন্তু এখন তা বেশ বুঝতে পারছি। মানুষের ভালো তিনি দেখতে পারতেন না। অত্যাচার করে অনেকের জমিজমা নিজের করেও নিয়েছেন। পুলিশ প্রধান ছিল ওনার হাতের মুঠোয়, যে জন্য তার কাজ আরো সহজলভ্য ছিল। নিজের মেয়েকে পর্যন্ত খুন করে, বাকি দুজনকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। কতটা বিকৃত মানসিকতার মানুষ। পরীরা তিন বোন আফতাবের বিপরীত। কিন্তু জুম্মানের প্রতি তার কোন হিংস্রতা ছিল না। হয়তো ছেলে হয়ে জন্মই তার কারণ। পিকুলকে নিয়ে জুম্মান ভারতে পাড়ি জমায়। এই কথা আফতাবের কানে পৌঁছাতে আরো ক্ষিপ্ত হন তিনি। পরীর উপর তার রাগটা আরো বাড়তে থাকে। শহরে সেই লোক পাঠায় পরীর খোঁজে। শাইরের কানে সব খবর পৌঁছে যায়। কিন্তু শাইর ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথায় সে শতজনকে মেরে ফেললেও কেউ টের পাবে না। আফতাব কোন বুদ্ধি না পেয়ে রূপালীকে ব্যবহার করে। পরী তখন জানত না যে পিকুলকে নিয়ে জুম্মান নিরুদ্দেশ। রূপালীর চিঠি হাতে পেয়ে পরী পাগল প্রায়। আমি শাইর কেউই তাকে আটকাতে পারছিলাম না। তারপর শাইর আর আমি বুদ্ধি করলাম। আমরা ইচ্ছা করেই পরীকে জমিদার বাড়িতে পাঠালাম। আফতাব ভেবেছিল শিকার তার জালে পড়ে গেছে। কিন্তু সে নিজেই শিকার হয়ে গেছে তা জানতেও পারেনি। গভীর রাতে পরীকে তিনি হত্যা করার জন্য বাগান বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে আগে থেকেই আমরা উপস্থিত ছিলাম। শাইর শহর থেকে লোক ভাড়া করে এনেছিল, তাও আফতাবের অগোচরে। পরীকে পেয়ে আফতাবের মাথায় খুনের নেশা চাপে। সেই খুশিতে সে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। সেটার সুযোগ আমরা নেই। ওখানে আফতাব আর আখির গুরুতরভাবে আহত হয়। আফতাবের লোকজন তখন কম ছিল। মূলত আফতাব ভাবতে পারেনি শাইর তার বিপক্ষে এভাবে রুখে দাঁড়াবে। কয়েকজন রক্ষীরা মারাও যায়, বাকিগুলো প্রাণ নিয়ে ফিরে যায়। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন আফতাবের পোষা পুলিশ সেখানে চলে আসে। কিন্তু বুদ্ধিমান শাইর সব সামলে নেয়। সে পুলিশকে জানায় দুপক্ষের সংঘর্ষে আফতাব আর আখির আহত, তাদের দ্রুত চিকিৎসা করতে হবে। আর আমি যেহেতু ডাক্তার তাই আমাকে চিকিৎসা করতে বলা হলো। শহর থেকে ওষুধ আনলাম আর ওখানেই ওনাদের চিকিৎসা করলাম। কিন্তু আফতাব আর আখিরের সুস্থতার জন্য আমি কোন চিকিৎসা করিনি। আমি ওনাদের দিন দিন পাগল হওয়ার দিকে ঠেলে দিয়েছি। এমন ওষুধ দিয়েছি যাতে আস্তে আস্তে ওনাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আর ওনারা পাগল হয়ে যান। ওনাদের সম্পূর্ণ পাগল করতে আমাকে অনেক কসরত করতে হয়েছে। একসাথে সব ওষুধ প্রয়োগ করলে মৃত্যুর ঝুঁকি থাকত। তাই আস্তে আস্তে সব করতে হয়েছে। ওই মৃত রক্ষীগুলোকে কবর দেওয়া হয় বাগান বাড়িতে। এবং পরবর্তীতে পরীর মাকে দিয়ে শাইরের বিরুদ্ধে কেস লেখাই যাতে সবাই জানে শাইর দোষী। পুলিশ শাইরকে খুঁজবে আর অন্যদিক দিয়ে পরীরা দেশ ছাড়বে। তখন এছাড়া কোন উপায় ছিল না। কারণ যদি কোন পর্যায়ে পুলিশ সত্য জেনে যায় তাহলে পরীসহ সবাই বাংলাদেশে আটকে পড়বে।
সবার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে শায়ের নিজেকে বিপদের মধ্যে রেখে সবাইকে ভারতে পাঠিয়ে দেয়। সেদিন পরি আর শায়েরের চোখের ভাষার প্রত্যক্ষ সাক্ষী আমি ছিলাম। আমার সেদিন খুব কষ্ট হয়েছিল ওদেরকে এভাবে আলাদা হতে দেখে। তবুও ওই মুহূর্তে কিছু করার ছিল না। শোভনকে আমি নিয়ে যেতে দেইনি, কেননা ভারতে যাওয়ার পথটা ছিল দুর্গম। সবাইকে ভারত পাঠিয়ে রয়ে গেলাম আমি, শায়ের আর শোভন। পুলিশ বাগান বাড়ির কবর খুঁড়ে কিছু লাশ পায়, এবং সেসব লাশের ময়নাতদন্ত করে জানা যায় যে ওখানে আফতাব, আখির, রূপালী সহ কয়েকজন রক্ষীদের লাশ ছিল। যেহেতু লাশগুলো কঙ্কাল ছিল, তাদের চেহারা বোঝার কোন উপায় নেই। ময়নাতদন্তের রিপোর্টগুলো আমি নিজেই বদলে ফেলেছিলাম। এখানে আফতাবের পোষা পুলিশটাও আমাদের সাহায্য করেছিল। সে ভেবেছিল আমরা আখির আর আফতাবকে বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু সে ভাবতেও পারেনি যে তার ভাবনা যেখানে শেষ, শাইরের ভাবনা সেখানে শুরু। উল্টো সে নিজেই বিপদে পড়ে গেল। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে গ্রামের লোকজন। সবাই না জানলেও কিছু কিছু লোক জানত। তারা আগে যেমন চুপ ছিল এখনো সেরকমই চুপ। পুলিশের কাছে কেউ মুখ খোলেনি। তারাও চেয়েছিল আফতাবের শাস্তি হোক। লম্বা শ্বাস নিল নাইম। রুমি মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। মনে মনে সে আরো কিছু প্রশ্ন গুছিয়ে রেখেছে। নাইমের কথা শেষ হতেই রুমি তার প্রশ্নের তীর ছুঁড়ে মারল, বুঝলাম, কিন্তু শোভনকে কেন মায়ের থেকে আলাদা রাখলি? পরে তো পরীর কাছে পাঠাতে পারতি। আর শায়ের এই পদক্ষেপ আরো আগেও নিতে পারত। এত দেরি করার কারণটা কি? নাইম এবার বেশ বিরক্ত হলো, গাধি একটা, ওটুকু ছেলেকে কিভাবে ভারতে পাঠাতাম? কোন কারণ তো দেখাতেই হতো। মা বাবা ছাড়া একটা ছেলেকে ভারত নিয়ে যেতে হলে আবার না জানি পুলিশ কেসে পড়তে হতো। তাছাড়া ততদিনে শাইরের পরিকল্পনায় শোভন এসে যুক্ত হয়। পরীর ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে পারেনি। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, শাইর কেন এত দেরি করলো তাই তো। শাইর ইচ্ছা করলে আফতাব আর আখিরকে আরো আগে সরিয়ে দিতে পারত, কিন্তু শাইরের বিরুদ্ধে উপযুক্ত কিছু প্রমাণ ওই পুলিশটির কাছে ছিল। আফতাবও কম চালাক ছিল না। ওই প্রমাণের জন্য শাইর চুপ করে থাকত। আর শাইরের কাছেও আফতাবের বিরুদ্ধে প্রমাণ ছিল। এই কারণেই শাইর আর আফতাব দুজন দুজনকে মারার ইচ্ছা পোষণ করেও মারতে পারত না। ওই পুলিশের কাছ থেকে সব প্রমাণ আনা মুখের কথা ছিল না। সেজন্য ধীরে ধীরে সব করতে হয়েছে। সব কাজ শেষে শাইর গোপনে ভারত চলে যেতে পারত, কিন্তু তা হলো না। সব গোপনে থাকলে জমিদারের সব সম্পত্তি সরকারের কাছে চলে যেত। সেখানেই বিপদ বাধে। পরিকল্পনা পরিবর্তন হয় আবারও। 3 বছর পার হয়ে গেছে। তখন শাইর ধরা দিল পুলিশের হাতে। তদন্তে সময় লাগলো প্রায় 2 বছর। শাইরের ফাঁসির হুকুম দেওয়া হলো। শাইর আবেদন করে তার ফাঁসির দিন 10 মাস পিছিয়ে দিল। শাইরের শেষ ইচ্ছা পূরণ করল কোর্ট। ওই 10 মাসে জুম্মান ছেলে হিসেবে সব সম্পত্তি এসে বিক্রি করে আবার চলে গেল। জুম্মান চলে যাওয়ার পর এগিয়ে গেল সময়। শাইরের ফাঁসির দিন ঘনিয়ে আসছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু শাইর উল্টে আমাকে সাহস দিচ্ছিল। মাঝে মধ্যে শাইরের সাথে ছদ্মবেশে দেখা করতাম। মুস্কানের অফিসের বসের সাথে কথা বলে ওদের টিমকে নূরনগর পাঠাই। সেখানেও আমার একজন লোক ছিল যে পরীর ওই খাতাটা মুস্কানের নজরে আনে। তারপর বাকি সব মুস্কানই করে দেয়। আমার আর কিছু করা লাগে না। তারপরের ঘটনা তোর জানা। কথা বলার কোন ভাষা খুঁজে পাচ্ছে না রুমি। শাইরের বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু শুধুমাত্র পরীর জন্য। একটা মানুষ ঠিক কতটা ভালবাসলে এত কিছু করতে পারে। নিজের জীবন সংকটে ফেলতে পারে। শাইরকে না দেখলে হয়তো কোনোদিন জানতে পারত না। ভালোবাসা কাউকে পরিপূর্ণভাবে গড়তে পারে, আবার কাউকে সম্পূর্ণ ভেঙে দেয়। এমন ভালোবাসার সৃষ্টি হওয়ার দরকার ছিল কি? রুমির কণ্ঠে প্রকাশ পাচ্ছে বেকুলতা। যদি কোন নারী দেখে একটা পুরুষ কোন এক নারীর প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে আছে, তাহলে সেটা সে সহ্য করতে পারে না। রুমির কাছেও সেরকম মনে হচ্ছে। এমন ভালোবাসা তো সবার জীবনে আসে না। যদি মুস্কান জানতে পারে তাহলে কি হবে? মুস্কানের কথা ভেবেই রুমি জিজ্ঞেস করে, আর মুস্কানের কি হবে? ওকে ঠকালি কেন? কে বলেছে আমি মুস্কানকে ঠকিয়েছি? সে আমার স্ত্রী। সব অধিকার আমি ওকে দেব। তাহলে তুই কেন পরীর জন্য এত কিছু করলি? শায়ের তো ভালোবেসে করেছে। তুই এখনো পরীকে ভালোবাসিস, তাই না?
নাইম হাসল, শায়েরের মতো করে পরীকে কেউ ভালোবাসতে পারবে না রুমি। আমি যা করেছি তা সামান্য। আমি শত চেয়েও পরীকে পাব না। হাসরে ও পরী শায়ের দুজন দুজনকে চাইবে, আমি চাইলেও পাব না। আমি তখন না হয় মুগ্ধ চোখে তা দেখে নেব। দিন শেষে আমার ভালোবাসা সুখে থাকুক তার ভালোবাসার মানুষের সাথে। এই গল্পে তোর মতো চরিত্র থাকা খুব কঠিন নাইম। ভালোবাসা কেউ ছাড়তে চায় না আর তুই হাসি মুখে ছেড়ে দিলি। একটা গল্পে সব চরিত্রের সুখ লেখা অসম্ভব। এজন্যই আল্লাহ আমার চরিত্রে সুখ লেখেনি। তবে একজন দায়িত্ববান স্বামী হব। রুমির বাসা নির্বিঘ্নে ত্যাগ করে নাইম। সে আজ সব পিছু টান থেকে মুক্ত। শায়ের ভালো থাকুক পরীকে নিয়ে। বাকি জীবনটা ওদের আনন্দময় কাটুক। 7 বছরের কষ্ট না পাওয়ার তৃষ্ণা মিটুক। শায়েরের মতো ভালোবেসে কেউ আগলে রাখতে পারে না, আবার নাইমের মতো ভালোবেসে কেউ ত্যাগ করতেও পারে না। ভালোবাসার এই দুটি রূপ ভীষণ ভয়ঙ্কর। কারণ ভালোবেসে আগলে রাখা যেমন কঠিন, তেমনি ভালোবাসার মানুষকে ত্যাগ করাও কঠিন। তবে পরীর সন্তান যে কিছু সময়ের জন্য নাইমকে পিতা হিসেবে জেনে এসেছে, এটাই ওর কাছে অনেক। অর্ধাঙ্গিনী হিসেবে নাই বা পেল এই জীবনে, তাই নাইমের আর কোন আফসোস নেই। সে নতুন করে মুস্কানের হাত ধরে অগ্রসর হতে চায়। সবশেষে বলা যায় পৃথিবীর সকলের গন্তব্য একটাই, তা হলো প্রকৃত ভালোবাসা। শুভ্র রঙের শাড়িটি যেন পরীর দেহেই শোভা পায়। লাল পাড়ের সাদা রঙের শাড়ির পরে খাটের উপর পা ছড়িয়ে বসে আছে পরী। খাটের অপর প্রান্তে হেলান দিয়ে বসে আছে শায়ের। গভীর রাত তখন। ঘরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শোভনমালা আর জেসমিনের কাছে ঘুমিয়েছে। পরীর চোখে ঘুম নেই। একে অপরের দিকে নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে শায়ের পরী। ঘরের জানালাটা খোলা। শনশন করে ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকছে। যদিও বাতাস সামান্য, শীতকাল বলেই বাতাসটা বেশ গায়ে লাগছে। শীত নিয়ন্ত্রণ বস্ত্র নেই দুজনের কারো শরীরে। শীতটা যেন দুজনেই খুব করে উপভোগ করছে। পরী খেয়াল করল তার কপোলদ্বয় এই ঠান্ডার ভেতরও গরম হয়ে আসছে। পরে বুঝল এগুলো অশ্রুকণার গরম আভা। বেশ কিছুক্ষণ যাবৎ ধরেই অশ্রু বিসর্জন দিচ্ছে সে, আর তার স্বামী যেন এতে ভীষণ আনন্দ পাচ্ছে। পরীর খোলা ঘন চুলগুলো হালকা দুলছে। সেও দৃষ্টি নিবন্ধ করেছে শায়েরের চোখে। অনেক সময় পার হওয়ার পর শায়ের মুখ খুলল, জানালাটা বন্ধ করে দেই। অনেক তো শীত উপভোগ করলেন, এর বেশি নিলে শরীর খারাপ করবে। এতদিন তো শরীর আমার খারাপই ছিল, আচানক ওষুধ মিলে গেল, আর খারাপ করবে না। শায়ের উঠে গিয়ে জানালা বন্ধ করে দিল। তারপর পরীর সামনে বসে ওর এক পা কোলের উপর রাখল। মসৃণ ফর্সা পায়ে হাত বুলালো, বলল, আমি হিনা খুব কষ্টে ছিলেন কি? উত্তরটা আপনি জানেন তবুও জিজ্ঞেস করছেন কেন? জবাব না দিয়ে কেবল হাসল শায়ের। পরী পুনরায় বলে উঠল, ঘুমাবেন না? নাকি সারা রাত আমাকে দেখবেন শুধু? আপনি কি চান? আমি আপনার ইচ্ছা জানতে চেয়েছি। আমার থেকে কষ্ট বেশি আপনি পেয়েছেন। জানেন আমি ভীষণ ভাগ্যবতী। পিতার স্নেহ আমি পাইনি। কত শত মেয়ের কাছে তার পিতা কোন এক রাজ্যের রাজা আর সে রাজকুমারী। কিন্তু আমার কাছে তা শুধু গল্প মাত্র। তবুও আমার আফসোস হয় না। আপনি আছেন বলে। কি এমন জাদু করলেন আমাকে? আমার তো এত ভালোবাসা সহ্য হচ্ছে না। পরীর বাহু শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনে শায়ের। শক্ত চোখে তাকিয়ে বলে, সত্যিকারের ভালোবাসা সব পরিস্থিতিতেও পাশে থাকে। যেমন আমি ছিলাম আর সারা জীবন থাকব। এজন্যই আমার ভালোবাসা আপনাকে সহ্য করতে হবে। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই মালি সাহেব। আপনি আমার স্বামী। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনার পায়ে সিজদা দিতাম। তাহলে কি করে আপনাকে দূরে ঠেলে দেই বলুন তো? শুধু আমি কেন? মনের মতো পুরুষ পেলে পৃথিবীর কোন নারীর ক্ষমতা নেই সেই পুরুষকে ছেড়ে যাওয়া? দম ফেলে ভালো করে শায়েরের মুখে চোখ বুলায় পড়ি। শখের শাড়িটি নারীরা ছাড়ে না, তাহলে শখের পুরুষকে ছাড়ে কিভাবে? শাড়ির মতোই শখের পুরুষটিকে গায়ে জড়িয়ে রাখে। শুনেছি সময়ের সাথে সাথে নাকি সব পাল্টে যায়, অভ্যাস, ভালো লাগা, এমনকি অপেক্ষার রঙও পাল্টে যায়। কিন্তু আমার তো কোন কিছুই বদলায়নি। আমি আজও সেই পরিজানে আসক্ত। তাহলে কি ভেবে নিব সত্যি ভালবাসলে কিছুই বদলায় না? জবাব না দিয়ে পরি শরীর এলিয়ে দিল বিছানায়। শায়েরও এক মুহূর্ত দেরি না করে তার ভর ছেড়ে দিল পরিজানের শরীরে।
তার পরিজানের গলায় মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরি অনুভব করল 7 বছরে ফেলা আসা অনুভূতি। সেই অনুভূতির দল আবার ফিরে এসেছে। তার মালি সাহেবের প্রতিটি নিঃশ্বাস তাকে অতীত মনে করিয়ে দিচ্ছে। পরি আবারও সেই গরম আভা টের পাচ্ছে। তবে এই চোখের জল পরীর নয়, স্বয়ং সাইরের। পরীকে শক্ত করে সে জড়িয়ে ধরে বলে উঠল, আপনাকে ভীষণ ভালোবাসি পরিজান। আমিও আপনাকে খুব ভালোবাসি। তাজমহল দেখতে যাবেন? কেন? কি আছে ওই তাজমহলে? ভালোবাসা। আমার না প্রয়োজন ধনরত্ন, আর না দেখার প্রয়োজন। আমার আপনিই সব। ভালোবাসা আছে বলেই বলছি। কিছু তো আছে ভালোবাসায়, না হলে একটা লাশের জন্য কেউ তো আর তাজমহল বানায় না। পরি মৃদু হেসে সাইরের ঘন চুলে হাত বুলিয়ে দিল। সাইর আবার ওকে বুঝিয়ে দিল ভালোবাসার আরেক নাম চোখে জল। সাইরের কথাটাই ঠিক ছিল। সাইর বলেছিল ওর ভালোবাসায় কাঁদবে পরি। তাই আজও চোখের জল পড়ছে পরির। বহুদিন পর সাক্ষাৎ হলেও মনোমিলন হয়েছে প্রতি ক্ষণে ক্ষণে। শুধু চোখের দেখাটাই যে হয়নি। চক্ষু তৃষ্ণা যে বড় তৃষ্ণা। সাইরের বুকের যে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, আজ সে সমুদ্রে নোনা জল থই থই করছে। এই তো ভালোবাসা। সাইরের পরিজানের ভালোবাসা। পরীর তখন খুব ভালো লাগে যখন সে চোখের সামনে ছেলে স্বামীকে একসাথে আসতে দেখে। যা সে চেয়েছিল। একটা ছোট্ট সুন্দর সংসার, যা ভালোবাসায় ভরপুর। ছেলের মুখের আম্মিজান ডাকটা পরীকে ফের মাতৃত্বের অনুভূতির সাথে সাক্ষাৎ করায়। তখন সে ছেলের গালে মাতৃ স্নেহ দিয়ে তাকে কাছে টেনে নেয়। হেসে বলে, আমার রাজকুমার। শোভনও পাল্টা জবাব দেয়, আমি তোমার সিংহ শাবক আম্মিজান। পরী কপালে ভাঁজ ফেলে ছেলের কথার মানে বোঝার চেষ্টা চালায়, কিন্তু সে ব্যর্থ হয়। শোভন তখন হেসে বলে, আম্মিজান আপনি তো শেরনি। আপনার ছেলে তো শের হবেই। শোভনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসে পরী। পরী বোঝে তার অভিরূপ এই ছেলে। মা যেমন তেজি হিংস্র ছিল, ছেলেও ঠিক সেরকম। রাতে যখন কোন খারাপ স্বপ্নে পরীর ঘুম ভাঙে, আগের মতোই সাইর তখন পরীকে বুকে টেনে নেয়। আদরে ভুলিয়ে দেয় খারাপ সময়গুলো। অতীতের সমস্ত রশিগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ভবিষ্যতের রশি টেনে সামনে এগোয় দুজনে। কার্শিয়াংয়ে এভাবেই কাটিয়ে দিচ্ছে পরী সাইর। সূর্যোদয়ের আগ মুহূর্তে পরী ছুটে যায় পাহাড়ে, তার প্রিয় শীতের সাথে মনোমিলন ঘটাতে। কুয়াশার চাদর গায়ে মেখে এদিক ওদিক ছুটতে থাকে। শিশিরের ঘর ভাঙে তার চরণতলে। সূর্যকে টেনে আনে ধরায়। ঠিক তখনই পেছনে থেকে সেই মধুমাখা কণ্ঠটি শুনতে পায়। সেই গলা ছেড়ে ডাকছে, পরিজান বলে। সমাপ্ত। গল্প পরিজান। লেখনীতে ঈশিতা রহমান, সানজিদা সিমরান। অন্তিম